জিনিস বুঝি নাই। যেই আসে ভাই উনি খালি একটা কথাই বলে যে, "আমরা বিগিনাররা যারা আছি" ভাইয়া এটা বললে আসছেন। তো এটা বললে তো কেউ শুনবে না। কারণ ওটা এখানে রুলসই দেওয়া ছিল। কিছু রুলস দেওয়া ছিল। ওখানের মধ্যে একটা রুলস ছিল যে, এথিক্যাল হ্যাকিং বিগিনারদের জন্য না। সো এটা বলার কোনো মানে হয় না। কি আমার আমি কথা আরকি যেটা। একটু দুঃখিত। আসলে মানে বৃষ্টি নামলেই আমার ইন্টারনেটে এত সমস্যা করে। আসসালামু আলাইকুম ভাই, একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দিন শেয়ার দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার অনুপস্থিতিতে আমরা কিন্তু অনেক কথা বলে ফেলছি। আচ্ছা, অসুবিধা নেই। কোনো কোয়েশ্চেন ছিল কি? জি ভাইয়া, কোশ্চেন আমি ছিল। একটু কথা বলতেছিলাম ভাইয়া। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলেন, বলবো বলেন। কি? হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে গত ব্যাচে আমাদের এক ভাই উত্থাপন করছিলেন যে একটা ডেডিকেটেড সার্ভার দেওয়ার জন্য যাতে আমরা প্র্যাকটিস করতে পারি সেখানে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে আমরা কি ওই সার্ভারটা দিতে তো হয়তো বা ব্যাকেন্সে কাজ করতে তো অনেকটা সময় লাগে, তাই না? তো সেখান থেকে আমরা সার্ভারটা পেতে পেতে আহ, মনে হয় না আমরা মানে ক্লাসগুলোতে জয়েন করতে পারবো। তখন মনে হয় আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তো সেটা আমরা কি করে পেতে পারি আর কি, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছিলাম, যেহেতু আমাদের থেকে এই বিষয়টা ভাইয়াও বলতেছিলেন যে আমাদের থেকে আগের হ্যাঁ, একটা কেউ আগে প্রসেস, বলে নাই। হ্যাঁ আগে বলে নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা পেতে পারি, এই এই বিষয়টা যদি নাম একটু বলি, আপনি আলোচনা করতেন। আমি বলি ওটা তো মানে শিখনের ইনফ্রাস্ট্রাকচারের বিষয়। হ্যাঁ, মানে আমার কাজ হচ্ছে গিয়ে এই কোর্স নেওয়া পর্যন্ত। হ্যাঁ, মানে ওটা কি করবে, ওরা আসলেই বানাবে কিনা, এটা সম্পূর্ণ শিখন জানে। মানে আমার আইডিয়া নেই এটাতে আসলে। আচ্ছা ভাইয়া, আপনার সাথে হ্যাঁ, ভাইয়া একটা পরামর্শ আমাদের নিতে ব্যাচটা চাই যাতে আমি। এটা পাইতে পারে ভাইয়া, এইটা হ্যাঁ কথা ভাইয়া, বলতেছি আমি আমি। আপনার কাছে যে দেখেছি, আমরা তো লেগে থাকলাম যে আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যে জিনিসগুলো পড়াশোনা আছে বা জানা আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা এটা ট্রেসই করতে পারবো না, আমরা জানবোই না। তো ওই ক্ষেত্রে যদি কোনো হেল্প চাই বা কোনো কিছু বলতে চান, যেমন আমাদের লিঙ্ক, যে মেসেঞ্জার লিঙ্কে কিন্তু পার্টিকুলারলি কোনো মানে ভালো একটা জিনিস, কঠিন জিনিসগুলো তো আমরা সব স্টুডেন্ট, সেই হিসেবে তো বের করা যায় না, কিন্তু একজন শিক্ষক তো লাগে বা একজন মেসেঞ্জার সিনিয়র গ্রুপে পার্সন লাগে। থাকি, মেসেঞ্জার গ্রুপে পাবেন, ওটাতে অসুবিধা নেই। কিন্তু যদি একটা লিঙ্ক দেই, এটা তো সেই মাথায় হারায় যাবে পরে, আপনিও হ্যাঁ, দেখবেন না। আমি বলি এই সমস্যার জন্য গত ব্যাচে একটা করেছিলাম যে ডিসকর্ড। ডিসকর্ড আপনারা কেউ ইউজ করেছেন কিনা জানি না, বা স্ল্যাক ইউজ করেছেন কিনা। ওই প্ল্যাটফর্মে আমি জি ভাইয়া, ওদের ইউজ সাথে, করেছি। হ্যাঁ ওই প্ল্যাটফর্মটা নিয়েছিলাম, কারণ ওখানে আবার এই আলাদা আলাদা ক্যাটাগরির চ্যানেল করা যায় তো একটা গ্রুপেই। তো এই সমস্যাগুলো তখন হতো না, মানে মেসেজ হারায় যাওয়া বা স্পেসিফিক ডিসকাশন করা যেত। কিন্তু তাতে আরেক অসুবিধা হলো কি, মানে অনেকে এই জিনিসটা ভালো চোখে দেখলো না, বললো যে হ্যাঁ স্যার কি করে বুঝি না, মেসেঞ্জার ছেড়ে আরেক জায়গায় গ্রুপ করছে, কমিউনিকেট করা যায় না, হ্যান ত্যান এসব ব্যাক বাইটিং এর কারণে পরে এগুলো ছেড়ে দিয়েছি। যা যেটা ডিফল্ট আছে, ডিফল্ট মেসেঞ্জার গ্রুপেই থাকুক। আচ্ছা ভাইয়া, ভাইয়া এটা আপনার তো কি কোনো মানে আপনি কি পাবো এমন একটা লিঙ্ক দেন, সোজা কথা, আর কোনো কিছু না, আমরা জানতে চাই না, বুঝতে চাই না, এমন একটা লিঙ্ক দেন যেটা আপনার নজরে থাকবে, আমাদেরকে দেখবেন বা রিপ্লাই করবেন আপনার ফ্রি টাইমে, কিন্তু পাবো। ডিসকর্ডে বেশি থাকি, আমি ডিসকর্ডে বেশি অ্যাক্টিভ থাকি ওখানে। একটা লিঙ্ক দিয়ে দেন, ওই লিঙ্কটা যেন আমরা আজকে এটা অ্যাক্টিভ করবো ইনশাল্লাহ। আপনি দিয়ে দেন কষ্ট করে আমাদেরকে, চ্যাটে অথবা লিঙ্কে দিয়ে দিবেন। আচ্ছা, আচ্ছা, ইনভাইট আমি লিংকটা দিলেই তো হয়ে আচ্ছা, যায়। আচ্ছা, স্যারকে তো ইয়াতো বেশি দেখা যায়, কোরাতেও দেখা যায়, আমি স্যারকে কোরাতে ফলো করি অনেক। তাই নাকি? জি ও স্যার, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। কোরাতে প্লাস লিঙ্কডইনও ফলো করি। আপনি আমরা লিঙ্কডইনে যেটাতে পোস্টগুলো সবচেয়ে বেশি বেশি দেখি। সময় দেন, আমি যেটাতে আপনাকে ডিসকর্ডে পাওয়া বেশি, যায়, আমি ডিসকর্ডে লিংক ডিসকর্ডের লিংকটা দিয়ে দেন একটু। লিঙ্কে দিয়ে দিন। ডিসকর্ডের লিঙ্ক আচ্ছা, দিয়ে দেন। ডিসকর্ডের আইডিটা। জি। ওনার প্রবলেমটাকে দেখে নিন। আবির ভাই, আপনার এটা বলুন। এইটাই গেলে যেটা পাসওয়ার্ডটা চাই, এটা কিসের পাসওয়ার্ড? যে আপনার রুট সুডো পাসওয়ার্ড যেটা, সুডো দিলেও তো হয় না। কি রান দিলেন, আমি কি দেখতে পারলাম না তো, চলে গেল। আবার একটু রান দিন। আহ এই যে গ্রাফিক্যাল। ভাইয়া, কালিতে ঢোকার যে পাসওয়ার্ডটা দেন ওইটাই দিতে হবে, ওটা আমি ওটা দিলে এইভাবে তো করি। হচ্ছে না। ও কালি। হ্যাঁ, হ্যাঁ। কালিতে ঢুকে, হ্যাঁ। না ভাই বলছে আবার সুডো পাসওয়ার্ড, তো এই যার কারণে কনফিউজ এই যে ছিল ভাই। আসছে, দেখছেন? এবার এবার ঠিক আছে। ওকে। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, এক সেকেন্ড, এটা যাই।
এরপরে যে এইটা আছে না ভাইয়া, হুম, এটা দিলে আসে না। আপনি লোকাল হোস্ট দিয়ে দেখেন, তাহলে লোকাল হোস্ট তারপর হাই কোলন দিয়ে 8834। আচ্ছা আমি আবার একটু ট্রাই করি আপনার হ্যাঁ দেন। সামনে। দেখ, প্রচুর পরিমাণে স্লো করতেছে। এইটা আসতেছে না। আপনি ওখানে হ্যাকার বক্স কেটে লোকাল হোস্ট দেন। লোকাল হোস্ট 8080 এরকম সামথিং কিছু নাকি? না না, এখানে যেটা লেখা আছে এটাই থাকুক, সব ডিফল্ট থাকবে, খালি ওই হ্যাকার বক্স শব্দটা কেটে দেন ইউআরএল তাই? থেকে। হ্যাঁ, ইউআরএল থেকে ওটা কেটে ওখানে লোকাল হোস্ট লেখেন। আপনি সম্ভবত আমার টিউটোরিয়াল ভিডিওতে যেটা ছিল ওটাই লিখে ফেলেছেন, আপনার জি জি কম্পিউটার নাম। ভাই, হ্যাঁ ওটা লিখছে। হ্যাঁ, কে হবে না, কে হবে না, LOCAL, এল হবে না? কে হবে না, কে। হ্যাঁ, এবার অ্যাডভান্স ক্লিক করেন, নিচে নেমে অ্যাকসেপ্ট দেন, নিচে নামেন, নিচে। না না না, ব্যাক কেন? হ্যাঁ, বুঝি নাই। অ্যাকসেপ্ট দ্য রিস্ক, ওই যে নিচের অ্যাকসেপ্ট দ্য রিস্ক এন্ড কন্টিনিউ। এবার আসতেছে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। আরেকটা আরেকটা সমস্যা সমস্যা হচ্ছে কি, আমি এই যে ইয়াতে এইটায় বাইরে ডিরেকশনাল দিয়ে রাখছি, কিন্তু হচ্ছে কোনো জিনিস হচ্ছে কপি হয় না। কপি হয়ে যে আমি নিব, এটা হচ্ছে না। আর এই সেটআপ নিয়ে একটু ঝামেলা আছে স্লটটা, যদি একটু দেখতেন সময় থাকলে। স্মার্ট কি আপনি এই সিসেক এর ভিতরে সেটআপ দিচ্ছেন নাকি? বুঝি নাই। স্মার্ট কি আপনি এই উবুন্টুর ভিতরে সেটআপ দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন? এটা তো ভুলনারেবল করে তৈরি করা, এটা তো অনেক প্রসেস সার্ভিস রান করবে না। আপনি আলাদা উবুন্টু একটা ডাউনলোড করে ডেডিকেটেড সেটাতে সেটআপ দেন। উবুন্টু ডাউনলোড করে সেইখানে উইন্ডোজে নাকি ভার্চুয়াল বক্সে? ভার্চুয়াল বক্সে, মানে আরেকটা উবুন্টু দিয়ে সেখানে সেটআপ দেন। আরেকটা উবুন্টু, হ্যাঁ মানে উবুন্টু যে একটা লিংক দিছিলেন ওইটা থেকে ডাউনলোড, মানে আরেকটা ডাউনলোড করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এই যেটা সিসেক, এটা তো আপনাদের ক্লাসে দেখানোর জন্য ইন্টেনশনালি ভুলনারেবল করে তৈরি করা, মানে এটা মডিফাইড একটা ভার্সন। ও বুঝতে পারছি, এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। আর হচ্ছে এন ম্যাপের দুইটা হচ্ছে ইয়া নিয়ে কি জানি বলে, কমান্ড নিয়ে একটু কনফিউজ। এন ম্যাপ PR ওটা আমি লিখে দিচ্ছি, পরবর্তীতে ক্লাসের লাস্টের দিকে দেখেন। আর হচ্ছে আরেকটা বিষয় কনফিউজ চিট শিট ছিলাম। দেখছেন? চিট শিটে দেখছেন কমান্ড, পিআর এর কমান্ড আছে কি? কমান্ড কি চিট শিট দিছিলেন আমাদেরকে এন ম্যাপের? হুম, লিংক দিছিলাম, অথবা আপনি সার্চ দিলে এখনই চলে আসবে, ম্যাপ চিট শিট লিখে সার্চ দেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি বলছিলেন যে কোনো আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশন মারার পরেও যদি হ্যাক হয়ে যায়, ঠিক আছে না, কি জানি বলে ইমেল অথবা হচ্ছে ফোন নাম্বার যদি চেঞ্জ করে দেয়, তাহলে আপনি বলছিলেন যে আপনি একটা এরকম একটা আইডি রিকভার করছিলেন। সেটা হচ্ছে কি গুগলে পাসওয়ার্ডটা সেভ ছিল, মানে এটা কিভাবে পাইছেন আসলে? ওর এটা যদি কাহিনী, ওর ক্ষেত্রে হয়েছিল কি, আগে ওর জিমেইল আইডিটার অ্যাক্সেস নিয়েছিল। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে ওই জিমেইল আইডি দিয়ে ফেসবুক যেটা খোলা না অ্যাকাউন্ট, হুম ওটাতে লগ ইন হুম। করলো, যার কারণে গুগল স্মার্ট লকে পাসওয়ার্ডটা সেভ ছিল। তো অনেকে আছে যে ওই জিমেইলের অ্যাক্সেস না নিয়ে সরাসরি ওই পাসওয়ার্ড জেনে ফেলে, ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল আর পাসওয়ার্ড সেটাতে লগ ইন করে। আর যদি একান্ত এরকম হয় যে আগে জিমেইলটা অ্যাক্সেস নিয়েছে, দেন ওটা হুম। ইউজ করে ফেসবুক, সেক্ষেত্রে সম্ভাবনা থাকে যে ওই জিমেইলের পাসওয়ার্ড অ্যাকাউন্ট সেকশনে গেলে আপনি সেভ পাসওয়ার্ড পাবেন, ওখানে থাকতে পারে। অ্যাকাউন্ট সেকশনে গেলে সেই ক্ষেত্রে সে তো আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিছে না, সেই ক্ষেত্রেও কি পাওয়া যাবে? কারণ সে যদি যদি পাসওয়ার্ড যদি চেঞ্জ করে। সেভ রাখে, সবাই তো সেভ রাখে না। যদি আবার গুগলের একটা ফিচার আছে যে অটো মানে সেভ করে রাখে স্মার্ট লকে, হ্যাঁ। যদি ওটা এনাবল থাকে, মানে এটা লাক, যদি ভাগ্যে মিলে যায় কখনো সেভ পাওয়া যেতে পারে। স্ক্রিনটা ও শেয়ার দেবো? বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ, স্ক্রিনটা একটু শেয়ার করতে হবে। স্ক্রিনটা শেয়ার দেবো? একজন একজন করে দেন। আমাদের আজকে ক্লাসেও কিন্তু বেশ টপিক আছে, আমরা সিস্টেম হ্যাকিং নিয়ে আজকে ডিসকাস করব। হ্যাঁ, শেয়ার দেন একজন।
ভাই কন্টিনিউ করব এখানে দাঁড়ান এক ভাই? মিনিট এক মিনিট এক মিনিট ওই হ্যাঁ এবার দেন। হ্যাঁ এখানে কন্টিনিউ দিবেন, এটা সময় নিবে কিন্তু অনেক। এখানে আমার ফার্স্ট নেম ইমেল দিলে এটা ভিতরে ঢোকা যাচ্ছে না। আপনি এখানে দিলে আপনার ওই যে ইমেল যেটা দিবেন না, ওই ইমেলে একটা কোড যে পাঠাবে, ইমেল দেন যে একটা ইমেল কোডটা আমি শো করতেছি কিন্তু কোড ডিলার দেওয়ার পরেও হচ্ছে না। দিয়ে দেখেন আবার চাপ। হ্যাঁ ভাই ইমেলে যান এখানে এবার। কপি পেস্ট করে দিলে হবে ভাই? হ্যাঁ ওটা পেস্ট করেন, দেখেন কোড ইমেলে গেছে না। দেখতেছি। ইমেল লগ ইন করতে হলে স্ক্রিন শেয়ার অফ করে দিয়েন। না, লগ ইন করতে সরাসরি ঢুকে যাবে। হ্যাঁ ওই যে এই যে এই লাইনটা, কমলা লাইনটার উপরে একটু উপরে ওঠেন, এটার এক লাইন এটা এটা হ্যাঁ। কন্টিনিউ করব। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ দেন। এটা এই এই পর্যন্ত আসতেছে, ভিতরে তো যাচ্ছে না। এখানে আপনি আপনার একটা ইউজার নেম দেন, এটা মুছে ফেলেন, মাসুম বিল্লাহ মুছে ফেলেন, একটা ইউজার নাম দেন, অ্যাডমিন দিতে পারেন বা শুধু মাসুম দিতে পারেন, সিঙ্গেল একটা ইউজার। আর হ্যাঁ, একটা এটা দিন। হ্যাঁ একটা পাসওয়ার্ড সেট করেন, যে এইটা মুছে দেন পাসওয়ার্ডটা, যেটা আপনার মনে থাকবে। এটা শুধু নেট আছে লগ ইনের জন্য কিন্তু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সাবমিট দেন, এটা সেভ করে রাখেন, বারবার মনে রাখা লাগবে না তাহলে। হ্যাঁ সেটআপ কমপ্লিট। এবার আপনার এই প্লাগইন সেটআপ নেবে। ওকে ভাই, থ্যাংক ইউ। স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ দেন স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা না মনে হয় লোড হচ্ছে। হ্যাঁ আচ্ছা না হুম, দেখা যাচ্ছে। লোড হচ্ছে। আমি ডিসকর্ডের ইউজার নেম লিংকটা দিলাম, আমার আপাতত কোনো সার্ভার নেই তো, পার্সোনাল ইউজার নেমটা এখানে চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ দেখা যাচ্ছে লগ ইন। যে এই যে এখানে আসলাম যে আপনার ওই কমান্ড দিছি, কিন্তু আমার এখানে রুলস গুলো কেমন একটু কম কম লাগতেছে, কম কম আছে, আপনার মতো তো বেশি নাই। আর তারপরেও যে এখানে কমিউনিটি রুলসটা ডাউনলোড করছেন? হ্যাঁ দেখা যাচ্ছে যে কমিউনিটি রুলস। রুলস ডাউনলোড করছি কিন্তু অত বেশি আসতেছে না রুলস। পরে একটা রুলস মনে করেন যে আমি কপি করে এখানে পেস্ট করলাম, আবার ইও বেশি আসে না, ইনফরমেশন খুব একটা নাই, খুব কম ইনফরমেশন। এই যে তেমন খুব একটা ইনফরমেশন নাই, তেমন ডিএনএস এর কোনো কথা এখানে নাই। নিচে নামেন, এটা তো আইসিএমপি দিয়েছেন, আইসিএমপি এর জি জি এই কয়টাই রুলস এখানে লেখা। এই যে দেখুন ডিএনএস তো এখানে নাই। ওই যে ডিএনএস যে বাম দিকে নিচে, এখানে এ বি সি ডি আকারে লেখা তো দেখেন, সি এর পরে ডিএনএস পাবেন, সি সি বাম দিকে। নিচে নামেন, ডস রুলস এই তো রুলস এখানে সবই দেয়া আছে, আপনি কমিউনিটি রুলস ডাউনলোড করলে সবই থাকবে এখানে। তারপর এখানে তো যে এটা ছোট করা যায় না, এই যে কোনটা? এখন ছোট হয়েছে। হ্যাঁ আর কোনো কোশ্চেন? জি জি ভাই আছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আর আছে এই যে এইটা একটা কি, হ্যাঁ বলুন, একটু দ্রুত বলতে হবে, আমাদের সিস্টেম কিন্তু করে 30 রাখছি। মিনিট প্রায় শেষের দিকে, একটু
এই যে এখানে মনে করেন যেটা ছোট হয় না, আবার এই আমি কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিনটা এখানে দিলে কোনটার এই যে কথা বলছেন? আসছে এই কালি কালি হ্যাঁ হ্যাঁ, কালি। এই যে কমান্ড দিছি তো এটা আসছে। হ্যাঁ তো এটা মনে করেন যে মাঝে মাঝে ছোট হইতেছে না, এই যে বাটন কাজ করে না। এটা আপনার এখন মিনিমাইজ করতে হবে টেনে, মাউস দিয়ে টেনে তারপর মিনিমাইজ করতে হবে। মানে ছোট ভার্সনই অনেক বড় করে রেখে দিয়েছেন আর কি, এজন্য এর তো ক্লিক করছে কিন্তু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে, কিন্তু আপনার ওই ছোট বড় দুটো একই সাইজ হয়ে গিয়েছে আর কি। আপনাকে ম্যানুয়ালি এটা টেনে ছোট করতে হবে। এটা কিভাবে করবো? ওই উইন্ডোর চারপাশ থেকে টেনে ছোট করেন। আর ছোট করার প্রয়োজনও নেই, আপনি মিনিমাইজ করলেই চায় না। মিনিমাইজ হচ্ছে না তো। এই যে পাশেরটা থাকবেন ওই বক্সের ঠিক বাম পাশেরটা ক্লিক করেন, এটা একদম উপরের বক্সের ঠিক বাম পাশেরটা, কেটে আপনার দেবে। আপনার হাতের বাম পাশ। হ্যাঁ এটা কিন্তু ছোট হবে, কিন্তু আমি বলছি এটা একটু এর মতো করার মতো, এই যে এর মতো করবো, এত ছোট। হ্যাঁ, ওটা আপনাকে এটা ম্যানুয়ালি টেনে করতে হবে, ঠিক আছে? হুম, তো যাই হোক, আমি নেক্সট তো কোশ্চেনটা নিয়ে তারপরে আরেকটু। এটা একটা আছে। আচ্ছা, আপনি একটু পরে দেখেন, আরেকজন কি জানি বললেন, জি ভাই, আমি এটা স্ক্রিনটা শেষ। শেয়ার করতে চাচ্ছিলাম। একটু দ্রুত দেখেন ভাই। হয়ে গেছে। যদি ক্লাসের শেষে সময় হয় আতিক ভাই, আমি আবার ট্রাই করবো আপনার প্রবলেম দেখা, ঠিক আছে? ভাইয়া আপনি কি স্ল্যাক ইউজ করেন? না, এই যে এই এখন সমস্যা, আপাতত মানে এটা পুরোপুরি বড় হচ্ছে না, মানে মাঝখানে আচ্ছা, সাদা ওটা আর এখানে বড় আতিক ছিল। ভাই আমি ক্লাসের শেষে যদি সময় হয় তখন দেখবো। হ্যাঁ, আচ্ছা, আরেকজন প্রবলেম কি বলছিলেন একটু দ্রুত। জি ভাই, আমি আমার নেট ডিসকভার থেকে কোনো আউটপুট আসতেছে না আর কি। আপনি স্ক্রিন শেয়ার দেন, দেখা যাচ্ছে না। ভাই দেখতে পাচ্ছেন? দুইটাই কি নেটওয়ার্কে আছে? জি, দুটোই নেটওয়ার্কে আছে, কিন্তু দুইটার আইপি অ্যাড্রেসও ভিন্ন। দেখি একটু ওই উবুন্টুতে জানতে দেখুন। আপনি ফুল স্ক্রিন শেয়ার দেন, শুধু কালি দেখা যাচ্ছে এখানে। ফুল স্ক্রিনটা ভাই কি শেয়ার দেন? স্ক্রিনের শেয়ার স্ক্রিনে ক্লিক করলে প্রথম যেটা আসে। ভাই হইছে? হ্যাঁ হচ্ছে। জি, আপনার কালির ইফ কনফিগ দেখি, কালির দুন- হ্যালো, জি ভাইয়া, শুনতে পাইনি, কথাটা কেটে গেল একটু। মানে দুটোই নেটওয়ার্কে আছে, হুম, হুম, হুম। কিন্তু দুইটার আইপি ভিন্ন দেখাচ্ছে। এই এক কাজ করেন, নরমালি এনম্যাপ বা পিং দিয়ে দেখেন এই 15 আইপি তে যায় কিনা, কারণ ওই পিং দিলে ওই যে ওইটার উবুন্টু আইপিটা এলাইভ দেখায় 15 এটা, কিন্তু একই তো নেটওয়ার্কে এনম্যাপ স্ক্যান এরকম দিলে হওয়ার কথা ছিল না ভাইয়া? ভাইয়া কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা হ্যাঁ, আপনি আবার আমি বলি, আপনি নরমালি এনম্যাপ স্ক্যান দিলে দেখেন ওই 15 নাম্বার আইপি তে স্ক্যান হয় কিনা, কারণ এই যে ETH0 অ্যাডাপ্টার যেটা না ভার্চুয়াল বক্সের, ওই উবুন্টু যেটা, ওটার অ্যাডাপ্টারে কারো কারো সমস্যা করে দেখেছি আর কি। আচ্ছা, নেট ডিসকভারি থেকে তো কোনো আউটপুট আসে না ভাইয়া? ওই অ্যাডাপ্টারের সমস্যার জন্য, ওই উবুন্টুর যেটা, ওটার জন্য ও আচ্ছা, কারো কারো উবুন্টুর অ্যাডাপ্টারের সমস্যার জন্য। হ্যাঁ, কারো কারো এটা মানে একদমই কোনো আউটপুট আসে না, এর জন্যই ম্যানুয়াল প্রসেসটা বলে দিয়েছিলাম যে ম্যানুয়ালি গিয়ে আইপিটা দেখে নিতে। এনম্যাপে এনম্যাপ দিয়ে এখন স্ক্যান দিয়ে দেখেন। ম্যানুয়ালি হয়।
হ্যাঁ, তাহলে তাহলে করতে থাকেন। ওই উবুন্টুর একটু সমস্যার জন্য এমন হচ্ছে। জি জি, ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমরা তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমাদের আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে সিস্টেম হ্যাকিং। আমরা বিগত ক্লাসগুলোতে ধাপে ধাপে কনসেপ্ট গুলো নিতে নিতে এসেছি। প্রথম দিন আমরা আইপি অ্যাড্রেস খুঁজে বের করা দেখেছিলাম। এরপরে কি কি পোর্ট ওপেন আছে, সেই পোর্টে কি কি সফটওয়্যার রানিং আছে, এগুলো নিয়ে আমরা আইডিয়া পেয়েছিলাম এনুমেরেশন ক্লাসে। আর গত ক্লাসে আমরা স্নিফিং নিয়ে একটা পড়াশোনা করলাম, যে কখনো কখনো এমন হয় যে লোকাল নেটওয়ার্কে সংযুক্ত থাকলে সেটা আমরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে কিছু হ্যাকিং এর কাজ করতে পারি, কিছু ডাটা আমাদের কম্পিউটার দিয়ে নিতে পারি। ওটা একটা টেকনিক। আর আজকে আমরা দেখব ওই এনম্যাপ স্ক্যান গুলো দিয়ে বা বিভিন্ন নেটওয়ার্ক স্ক্যান দিয়ে যে তথ্যগুলো পেয়েছিলাম সেটা ব্যবহার করে আমরা কিভাবে হ্যাক করতে পারি। ঠিক আছে, আমাদের আজকে ক্লাস পিওরলি সিস্টেম অ্যাক্সেস নিয়ে। তো কন্টেন্টসে দেখাবো যে কিভাবে ওই এক্সপ্লয়েট জিনিসটা ব্যবহার করে অ্যাক্সেস নিতে হয়, অথবা পাসওয়ার্ড অ্যাটাক দিয়ে কিভাবে অ্যাক্সেস নেওয়া যায়। আমি দুইটা টেকনিক নিয়েই আলোচনা করব। আর লাস্টে একটা ছোট টপিক রেখেছি, স্টেগানোগ্রাফি। এটা আমাদের এই সিস্টেম অ্যাক্সেসের সাথে সম্পর্কিত একটা বিষয়। সিস্টেম অ্যাক্সেস বলতে অ্যাক্সেস নেওয়ার সময় এটার কাজ প্রয়োজন তেমন পড়ে না, অ্যাক্সেস নেওয়ার পরে বা ইথিক্যাল হ্যাকার হিসেবে এই কনসেপ্টটা জেনে রাখা প্রয়োজন। ঠিক আছে, স্টেগানোগ্রাফি। তো এই জন্যই দুইটা আলাদা টপিক হলেও একই ক্লাসে আমি রেখে দিয়েছি। এটা ছোট টপিক, সেজন্য এখানে ইনক্লুড করে দিলাম। তো আমরা আমাদের আলোচনা শুরু করব। আমি কালি লিনাক্সটা রান দিয়ে ফেলি। আপনাদের কালি এবং উবুন্টু যেটা আমরা দিয়েছিলাম বেসিক পেন টেস্টিং, ওটা যদি রান দিয়ে ফেলেন তখন বেটার হয়। ক্লাসে আমার সাথে সাথে যদি আপনারা প্র্যাকটিস করে ফেলেন। আমি চেয়েছিলাম আলাদা আরো একটা ল্যাব ক্লাস করে আপনাদের এই ওই মেশিনটা হ্যাক করা দেখাবো, কিন্তু দেখলাম যে তাতে একটু হিজিবিজি হয়ে যায় আর কি আলাদা করে দেখাতে গেলে। এর জন্য এক ক্লাসে আমরা বুঝবো, বোঝার সাথে সাথে সেটা অ্যাপ্লাই করে ফেলবো। ঠিক আছে, তো এটা শুরু হতে হতে আমি কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা আলোচনা করে ফেলি। যে এই সিস্টেম হ্যাকিং জিনিসটা আমাদের কাছে অনেকের কাছেই হ্যাকিং বলতে এটাকেই বোঝানো হয়ে থাকে। আমরা বিভিন্ন মুভিতে যে কাজগুলো দেখি হ্যাকারদের, বিভিন্ন মাস্ক পরে বসে বাটন চাপ দিচ্ছে আর হ্যাক হয়ে যাচ্ছে, ওই সিস্টেমকে সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে ফেলছে। তো এই সিস্টেম হ্যাকিং জিনিস বলতে কারো কারো কাছে ওটাই হ্যাকিং। তবে আমাদের রিয়েল লাইফে যেটা হয়, আমরা বা ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে যেটা হয়, এর আগের ক্লাসে যেই কাজগুলো করেছি, যে স্ক্যান দেয়া বা নেট সার্চ দিয়েও যদি আমি স্ক্যান দিই, ওটাও কিন্তু আমাদের হ্যাকিং এর একটা স্টেপ বা একটা অংশ। ঠিক আছে, পুরোটাই হ্যাকিং এর অন্তর্গত বিষয়। আর এই সিস্টেম হ্যাকিংটা কেন আমাদের প্রয়োজন পড়ে, আসলে কিছু কিছু অর্গানাইজেশন আমাদের যখন আমি সিকিউরিটি টেস্ট করতে যাব, বা আমি আপনাদের ওই ফিভারে বা ফাইবারে যেটা কতগুলো প্রোফাইল দেখিয়েছিলাম, যে ওখানে কি বলে যে আমি আপনার পুরো নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা স্ক্যান করে একটা রিপোর্ট দিব। সেটা আমাদের বিগত ক্লাসে কনসেপ্ট গুলো দিয়ে হয়ে যাবে। তো কোনো কোনো প্রতিষ্ঠান তারা বলে কি যে শুধু এরকম স্ক্যানের আউটপুট আসলেই আমার জন্য এনাফ না। ঠিক আছে, আমাকে প্রমাণ দেখাতে হবে। কিছু কিছু প্রতিষ্ঠান বলে যে তুমি যে ভুলনারেবিলিটি পেয়েছো, তুমি যে মুখে দাবি করছো যে আমার সার্ভার ভুলনারেবল, আমার সার্ভারে পাসওয়ার্ড অ্যাটাক দিলে অ্যাক্সেস করে ফেলা যায়, তো এটার প্রমাণ কি? তুমি আমাকে সরাসরি হাতে নাতে হাতে কলমে এটা প্রমাণ দেখাও। ঠিক আছে, তো এরকম কন্ডিশন যখন হয় তখন আমাদেরকে এই সিস্টেম হ্যাকিং এর কাজগুলো করতে হয়। একদম অ্যাকচুয়ালি যেই ভুলনারেবিলিটি আমরা পেয়েছি সেগুলো দিয়ে তাদের অ্যাক্সেস পর্যন্ত নিয়ে নিব, প্রতিষ্ঠানের কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে সেগুলোর স্ক্রিনশট রাখবো। কখনো কখনো প্রয়োজন পড়লে ভিডিও আমরা করে রাখি, স্ক্রিন ভিডিও যেটা। হ্যাঁ, সেটা কারণ তাকে তো প্রমাণ দেখাতে হবে যে অ্যাকচুয়ালি ভুলনারেবিলিটি এক্সিস্ট করে। কোনো খারাপ হ্যাকার যদি আপনার আইপি অ্যাড্রেস বা এগুলো পেতো, সে কিন্তু হ্যাক করে এবং অ্যাডমিন অ্যাক্সেস পর্যন্ত নিয়ে ফেলতো। ঠিক আছে, আর এই গেল আমাদের প্রয়োজনীয়তার বিষয়। আর সিস্টেম হ্যাকিং নিয়ে আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে আমরা এই সিস্টেম হ্যাকিং এর মাধ্যমে হয়তো অ্যাক্সেস পাবো, কিন্তু সরাসরি অ্যাডমিন অ্যাক্সেস আমরা নাও পেতে পারি। ঠিক আছে, এটা একটা বিষয় যে
আমি এনম্যাপ স্ক্যানে যে আউটপুট গুলো পেয়েছি বা নেসাস স্ক্যান দিয়ে যে তথ্যগুলো পেয়েছি সেটা দিয়ে আমি আপনাদের দেখাবো যে খুব সহজেই অন্যের বানানো টুলস রান করলেও অ্যাক্সেস নেওয়া যায়, কিন্তু সব সময় আমি অ্যাডমিন অ্যাক্সেস পাবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কখনো কখনো হতেই পারে যে একই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক যে অ্যাডমিন আছে তার একটা অ্যাকাউন্ট, আর যে নেটওয়ার্ক যারা আন্ডারে কাজ করছে অ্যাডমিন আন্ডারে বা ছোটখাটো অ্যাডমিনিস্ট্রেটরের পজিশনে আছে টুকটাক কাজ করা বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে, অনেক সময় হয় কি আমরা হ্যাকিং এর স্টেপ গুলো অ্যাপ্লাই করে তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে ফেলতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন। ওটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। এটাও খুব হিউজ একটা টপিক এবং খুব সিস্টেম হ্যাকিং এর জন্য খুবই জরুরি একটা টপিক, ঠিক আছে? তো এটা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ হয়তো আমি অ্যাডমিন অ্যাক্সেস পাবো না। তো অর্গানাইজেশন গুলো অনেক সময় এটাও দাবি করে বসে যে শুধু অ্যাক্সেস নিলে হবে না, অ্যাডমিন অ্যাক্সেসের প্রমাণও চেয়ে বসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসের কনসেপ্ট দিয়ে একটু চেনার চেষ্টা করে দেখবো। আর এই সিস্টেম হ্যাকিং জিনিসটা ইলিগাল হয়ে যেতে পারে কখন, যদি আমার কাছে কোনো সুনির্দিষ্ট অনুমতি না থাকে, ঠিক আছে? এজন্য অবশ্যই আপনি যখন এই পেনেট্রেশন টেস্টিং এর কাজ করতে যাবেন, ফ্রিল্যান্সিং এ হোক বা অনেকেই প্রজেক্ট বেসড বা আপনি হ্যাকিং কোর্স করছেন, এটা শুনেও অনেকে আপনার নেটওয়ার্কের ভিতরেই কাজ দিতে পারে, বলতে পারে যে আমার একটু সিকিউরিটি টেস্ট করে দাও। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে বা কাজ শুরুর আগেই এটা নিশ্চিত হয়ে নিতে হবে যে তুমি এই যে আমাকে সিকিউরিটি টেস্টের দায়িত্ব দিচ্ছ, আমি কি শুধু স্ক্যান পর্যন্ত করব, স্ক্যান করে রিপোর্ট দেব, নাকি অ্যাকচুয়ালি এই সিস্টেম হ্যাকিং এর কাজগুলো আমি করব, অ্যাকচুয়ালি সিস্টেমে অ্যাক্সেস নিয়ে আমি তোমাকে একটা রিপোর্ট করব, ঠিক আছে? এই কনফিউশনটা আগেই ক্লিয়ার হয়ে নিতে হবে। অনেক সময় ক্লায়েন্ট এগুলো বুঝে না, ঠিক আছে, বা তাদের এগুলো মেনশন করতে ভুলে যায়। তো যদি আপনার এরকম পারমিশন না থাকে বা ক্লায়েন্ট বুঝলো না, আপনি সিস্টেম হ্যাকিং এ ট্রাই করেন। এই সিস্টেম হ্যাকিং কিন্তু অনেক সেনসিটিভ একটা বিষয়। কেন? কারণ যখন আপনি এই সিস্টেমের কোনো এক্সপ্লয়েট রান করতে যাচ্ছেন, হ্যাঁ এক্সপ্লয়েট কি আমি একটু এখনই বোঝাচ্ছি। তো এক্সপ্লয়েট মনে করুন একটা সফটওয়্যার, এটা যখন রান করছেন অনেক সময় কিন্তু সিস্টেমটা ধরে ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? অনেক সময় হার্ডওয়্যার সহ ড্যামেজ হয়ে যেতে পারে। হ্যাঁ কিছু কিছু এক্সপ্লয়েট আছে যে রান করলে হার্ডওয়্যার ধরে ড্যামেজ হয়ে গেল, তো ওটা প্রতিষ্ঠানের জন্য খুব বড় একটা ক্ষতি। কিন্তু এর জন্য অবশ্যই সিকিউরিটি টেস্টের আগে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমার এটার পারমিশন আছে কিনা, ঠিক আছে? আর এটা তো গেল বিষয়। আমরা এখন আর এক্সপ্লয়েট যে জিনিসটা বললাম, এক্সপ্লয়েট জিনিসটা কি এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। সিস্টেম নিয়ে কাজ করতে গেলে, সিস্টেম হ্যাকিং নিয়ে কাজ করতে গেলে এক্সপ্লয়েট শব্দটা বারবার আসবে, বারবার এটা আমাদের ঘুরে ফিরে সামনে আসবে। এক্সপ্লয়েট জিনিসটা কি? এটা কখনো কখনো একটা সফটওয়্যার হতে পারে, হ্যাঁ একটা সফটওয়্যার মনে করুন পাইথন দিয়ে প্রোগ্রাম করা 200 লাইনের একটা সফটওয়্যার, ওটা একটা এক্সপ্লয়েট হতে পারে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে সরাসরি আমাকে সিস্টেমের অ্যাক্সেস এনে দিবে। ওই যে আমরা এনম্যাপ স্ক্যান দিয়ে মনে করুন 445 নাম্বার পোর্ট ওপেন পেয়েছি, এখন পোর্টে যদি একটা এক্সপ্লয়েট অ্যাভেলেবল থাকে, সেই এক্সপ্লয়েট আমি 445 নাম্বার পোর্টে রান দিলাম আর সাথে সাথে কি করবে, আমাকে সিস্টেমের অ্যাক্সেস এনে দিবে, একটা টার্মিনাল অ্যাক্সেস এনে দিবে, ঠিক আছে? এটা কখনো কখনো এক্সপ্লয়েটটা একটা সফটওয়্যার হতে পারে, কখনো কখনো কিছু নির্দিষ্ট ডাটা হতে পারে। যে সাপোজ 1 = 1, সাপোজ এরকম একটা কিছু ডাটা দিলাম, দিলে আমার তাদের প্রোগ্রামে ক্র্যাশ করে হোক বা কোনো রিভার্স কানেকশন করে হোক একটা কানেকশন চলে আসবে। আর এক্সপ্লয়েটটা শুধু সফটওয়্যার বা ডাটা এমন যেমন হয়, আবার কমান্ডও হতে পারে, নির্দিষ্ট কিছু কমান্ড। নির্দিষ্ট কিছু কমান্ড বলতে আমরা এই যে লিনাক্সের যে কমান্ড গুলো দিয়ে থাকি, হ্যাঁ মনে করুন নেটক্যাট একটা টুলস আছে, আমি আপনাদের দেখিয়েছিলাম এটা এনুমারেশন। আচ্ছা এই টুলসটা দিয়ে আমি সিম্পলি এরকম একটা কমান্ড যদি দিই, একটা যদি কোথাও এটা এক্সিকিউট করতে পারি, সে কি করছে আমাকে ওই একটা হ্যাকিং এর টার্মিনাল আমাকে এনে দিচ্ছে, ঠিক আছে? এই কমান্ডও কি একটা এক্সপ্লয়েট হতে পারে। এক্সপ্লয়েট জিনিসটাই কি, যেটা সফটওয়্যার হোক ডাটা হোক কমান্ড হোক, কিন্তু তার মূল লক্ষ্যই হচ্ছে কি আমাকে সরাসরি সিস্টেমের একটা অ্যাক্সেস এনে দিবে, ঠিক আছে? আমরা যখনই এক্সপ্লয়েট খুঁজবো আমাদের দেখতে হবে যে এটার কাজ কি করে, এবং অধিকাংশ এক্সপ্লয়েটের কাজই সিস্টেম অ্যাক্সেস করা। কেউ কেউ এক্সপ্লয়েট তৈরি করে থাকে সিস্টেম ড্যামেজের জন্য, ঠিক আছে? যাই হোক সেটা পরের বিষয়। এবার আমরা আমাদের কালিতে একটু ফেরত যাই। আমরা পাসওয়ার্ড ভুল দিয়েছি, এই মিস্টেক।
ভাই আমরা অন্য দেশের কোনো কি জানি বলে ওয়েবসাইট হ্যাকিং এর ট্রাই করতে পারি না? না আমরা কোনো try ক্ষতি না করে বের হয়ে গেলাম। আপনি কিভাবে বুঝবেন যে ক্ষতি হবে না? হ্যাঁ, তো এটা তো সহজ হবে না। মানে আপনি আর কি একটু হ্যাকিং এ অভিজ্ঞ ট্রাই করতে গেলে কি আমি তাদের বলি ক্ষতি হইতে আম পারে এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, আমি বলি। আপনি আরেকটু অভিজ্ঞ হয়ে দেন ওটা ট্রাই করেন। ঠিক আছে? কারণ একদম বিগিনার লেভেলে করতে গেলে হবে কি আপনি হয়তো ভালোর উদ্দেশ্যে সিকিউরিটি টেস্ট করতে গেলেন কিন্তু না বুঝে একটা ক্ষতি করে ফেললেন। তাই না? জি জি। এই ট্রাই হ্যাক নিতে আপনারা প্র্যাকটিস করেন। ওখানে অনেক সার্ভার আছে। ওখানে যত ইচ্ছা এসব এক্সপার্ট রান করে ড্যামেজ করে ফেলেন। কোনো অসুবিধা নেই। কি নাম ভাইয়া? ট্রাই হ্যাকিং? ট্রাই হ্যাক নিউ যে ল্যাব ক্লাসে দেখাইলাম যে ও সাইটটা। আচ্ছা আচ্ছা, ভাই, জি ওটায় তো এরকম কোনো অপশন মনে হয় আমি পাই নাই। ওইখানে কি জানি বলে কিছু হচ্ছে প্যাসেজ টাইপের দিছে, ওখানে পড়ে মানে যে এই কোশ্চেনটা দিছে ওটার অ্যান্সার দিতে হবে, এই টাইপের দেখলাম। ওটা আমি আপনাদের ক্লাসের সময় না হওয়ার কারণে পুরোটা দেখাইতে পারিনি। দেখি যদি সময় হয় লাস্টে একটু আচ্ছা, মনে করাই লাস্টে দিই। লাস্টে একটু দেখাই দিয়ে, কারণ হচ্ছে এটা না বুঝলে তো সমস্যা। আমরা হ্যাঁ, ট্রাই হ্যাঁ, যদি না জি। করতে পারি। আমরা, হ্যাঁ, এটা মানে আমরা টেক্সটটা সফল না হলে আমরা বুঝতে পারবো না যে আমরা এটা পাবো। হ্যাঁ, 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 তখন কাজের ক্ষেত্রেও আমাদের অনেক সমস্যা হবে যে হ্যাঁ, হ্যাঁ, যায় ওটা করতে পারবো না। হ্যাঁ প্র্যাকটিসটা খুবই জরুরি। আমি দেখাবো। একটু মনে করাই দেন, হ্যাঁ? যদি সময় হয় আমি আচ্ছা, লাস্টে লাস্টে ইনশাল্লাহ মনে করবো। তো আমি ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে। ওই যে অনেক সময় ওই যে সেভ করতে গেলে আমরা ওই যে টুলস এর যে ফোল্ডারটা ওই সেভে আসতে পারি না, এটা একদম প্রবলেম হয়। বুঝিনি, দাঁড়ান আমি ভিডিওটা খুঁজে নিই। যেটা হ্যাঁ, ডাউনলোডে করতাম, হ্যাঁ, বলুন এবার। ওই যে ডাউনলোড করি না, যেমন হ্যাঁ, দেখেন হ্যাঁ, অ্যান্ড্রকটা ডাউনলোড করছি কিন্তু সে ডাউনলোডে গেছে আরেক জায়গায়, কিন্তু এখানে যে আমার টুলস যে ফোল্ডারে আসবে ওই জিনিসটা আমি আনতে পারি। আমি বলি এটা আমারও আগে ছিল না। এই যে এইগুলো ফোল্ডার গুলো আছে না, জি জি জি। আমি এটা রিনেম করে নিয়েছি জাস্ট। এটা রিনেম আচ্ছা করে আচ্ছা। ওটা দেওয়াতে আমার আগে ডিফল্ট ভাবে ডাউনলোডই যেত। আমি জি ফায়ারফক্সে জি জি। গিয়ে ওখানে একটা সেটিংস এ অপশন আছে। আপনি চাইলে বলে দিতে পারেন যে বারবার আপনাকে লোকেশন জিজ্ঞেস করবে কোথায় ডাউনলোড করবে, হ্যাঁ? জি জি। জিজ্ঞেস করলে তখন আপনি টুলসটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পরে বুঝে নেবেন, জি। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা ওই যে ল্যাব ক্লাসে যে এনুমারেট করেছিলাম তার বিভিন্ন ৩টা পোর্ট আমরা ওপেন পেয়েছিলাম। ৩টা পোর্টে nmap স্ক্যান দিয়ে ৩টা আমরা সার্ভিস এরকম ওপেন পেয়েছিলাম। তো এখন আমরা এইটা ইউজ করে কিভাবে হ্যাক করতে পারি বা সিস্টেমে অ্যাক্সেস নিতে পারি। তো যখন আমাদের মনে করুন এই নেটওয়ার্ক স্ক্যানিং এর কাজ হয়ে যাবে, এনুমারেশন এর কাজ হয়ে যাবে, আমরা যখন এই তথ্যগুলো পাবো এরপরে আমাদের কাজ এখানে এক্সপ্লয়েটটা খুঁজে বের করা। এক্সপ্লয়েটটা কিভাবে খুঁজে বের করব? সিম্পলি আপনি মনে করুন রিয়েল লাইফে কোন একটা স্ক্যান দিয়ে এই জায়গায় যে ভার্সন লেখছে আপনি কিছুই বুঝতেছেন না। ঠিক আছে? বা এই যে একটা লেখছে মনে করুন ওপেন এসএসএই 7.2.p2, আপনি বুঝতেছেনই না যে এটা কি ভার্সন, এটা কি সফটওয়্যার, এসএসএইচ কি ভার্সন আমি জানি না। সিম্পলি আপনার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এটা কপি করে নিয়ে আপনি গুগলে যাবেন। গুগলে গিয়ে এখানে কি করবেন, এইটা পেস্ট করে এই দেখুন এখানে অলরেডি আমার গুগল থেকে সাজেস্ট করতেছে এক্সপ্লয়েট। আপনি যদি এক্সপ্লয়েট লিখে সার্চ দেন তো তখন এইটা রিলেটেড যদি কোনো এক্সপ্লয়েট অলরেডি অ্যাভেলেবল থাকে, এক্সপ্লয়েট কি বললাম যে একটা সফটওয়্যার হতে পারে বা কয়েক লাইনের কোডও হতে পারে, এরকম কোড যদি অলরেডি অ্যাভেলেবল থাকে সেটা আমার শো করবে। যদি আপনি দেখেন যে এক্সপ্লয়েট খুঁজে পাচ্ছেন না, আপনি তখন নতুন আরেকটা সার্চ দিতে পারেন যে এটা রিলেটেড কোনো সিভিই আছে কিনা। আমাদের এমডি হাবিবুর রহমান ভাই, আপনি ক্লাসে বারবার আনমিউট করে ফেলেন, হ্যাঁ? একটু মিউট রাখবেন খেয়াল করে। যেটা বলছিলাম যে আপনাদের ভুলনারেবিলিটি অ্যানালাইসিস ক্লাসে একটা কনসেপ্ট বলেছিলাম যে কখনো কখনো এমন হয় যে এটা মনে করুন নতুন একদম আপডেটেড একটা ভার্সন এসেছে, এটা এক্সপ্লয়েট সচরাচর তখন কি অ্যাভেলেবল হয় না, নতুন আসছে মার্কেটে, এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে সিভি আপনার খুঁজে দেখতে পারি যে অনেক সময় রেডিমেড এক্সপ্লয়েট অ্যাভেলেবল নাই কিন্তু এটার ভুলনারেবিলিটিটা এক্সিস্ট করে মার্কেটে, এটার একটা তথ্য এসেছে। ঠিক আছে, আমরা দুইটাই সার্চ দিব, একটা সিভি সার্চ দিব, তো আগে সার্চ দিব এক্সপ্লয়েট। আপনি যে ভার্সন নাম্বারটা যেটা পেয়েছেন স্ক্যান দিয়ে, কোথাও ভার্সন নাম্বার পেলেই ওটা আমাদের জন্য খুব লাকি একটা বিষয় বা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য যে এই ভার্সনটা দিয়ে আমি যদি এক্সপ্লয়েট সার্চ দিই অলরেডি এটার অনেক কিছু অ্যাভেলেবল পাওয়া যেতে পারে। তো এই এক্সপ্লয়েটটা গুগলে সার্চ দিলে অধিকাংশ ক্ষেত্রেই যে এক্সপ্লয়েট ডিবি
.com যেটা দেখতে পাচ্ছেন, এই সাইটে এটা হচ্ছে কি বিশাল একটা লাইব্রেরির মতো বলা চলে। হিউজ পরিমাণ এক্সপ্লয়েট এখানে অলরেডি পাবলিশ করা আছে, ঠিক আছে। মানে বিভিন্ন মানুষ ফ্রিতেই তাদের এই সফটওয়্যার গুলো বা তাদের প্রোগ্রাম গুলো এখানে দিয়ে থাকে, কোনো টাকা পয়সা লাগে না, কিছু লাগে না। আপনি জাস্ট এখানে যদি এক্সপ্লয়েট পান, আপনার করণীয় যেটা, এই এক্সপ্লয়েটের ভিতরে এই যে এটা হচ্ছে প্রোগ্রামটা লেখা, ঠিক আছে। এই যে পুরোটা পাইথনে প্রোগ্রাম লেখা, এই দেখুন উপরেই পাইথন লেখাটা আছে। এটার একটু বর্ণনা এখানে কমেন্ট করে লেখা যাচ্ছে। যারা আপনারা প্রোগ্রামিং পারেন তারা জানেন যে হ্যাশ বা স্ল্যাশ চিহ্ন দিয়ে কমেন্ট করা বোঝায়, ঠিক আছে। এই অনেকে কি করে, এই কমেন্টের ভিতরে একটু বর্ণনা দিয়ে রাখে, আবার কোনোটার উপরে এইদিকে কোথাও কোনো বর্ণনা থাকতে পারে। তো সেটা কি জিনিস, যে এই যে এক্সপ্লয়েট বা এই যে সফটওয়্যারটা, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি কাজ করবে বা এটা কি করবে, এটা ইউজার নেম এনুমারেশন করবে। এটা দেখুন আমাকে কিন্তু পুরোপুরি সিস্টেম অ্যাক্সেস এনে দিবে না। দেখতেই পাচ্ছেন যে এই vulnerability-টা জাস্ট এসএসএস থেকে একটা ইউজার এনুমারেট করে দিবে, আমি নাম খুঁজে পাবো। তো যাই হোক, আমি যদি ইন কেস কোনো ওয়ে না পাই তখন আমি এটা রান করতে পারি। আর আরেকটা যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে যদি সম্ভব হয়, আপনি যদি প্রোগ্রামিংটা একটু ভালো পারেন বা বুঝেন, যদি সম্ভব হয় ভিতরের প্রোগ্রামে কি লিখেছে, হ্যাঁ, এই লাইনগুলো একটু পড়ার চেষ্টা করবেন বা একটু এই এই ফাংশন গুলো বোঝার চেষ্টা করবেন। কেন? কারণ অনেক সময় হয় কি, এই যে এক্সপ্লয়েট ডিবি এখানে সাধারণত এরকম ঘটনা ঘটে না, কিন্তু অনেক সময় এমন হয় কি, আপনি এই এক্সপ্লয়েট ডিবি সাইটটাতে পেলেন। এক্সপ্লয়েট ডিবি অনেক ট্রাস্টেড একটা সাইট, ঠিক আছে। অনেক এখান থেকে ওরা নিজেরাই ভেরিফাই করে এই এক্সপ্লয়েট ঠিক আছে কিনা। অনেক সময় হয় কি আপনার এরকম সাইট থাকে না, বা এক্সপ্লয়েট ডিবিতে পাইলেন না, অন্য কোনো জায়গায় এটা কোনো এক্সপ্লয়েট পাইলেন। মনে করুন tenable.com, সাপোজ এটা একটা ফালতু সাইট, মানে টেনাবল কিন্তু আমাদের নেসাসের সাইট। তারপরে আমি জাস্ট আপনাদের উদাহরণ বলতেছি, যে মনে করুন এটা কোন একটা ফালতু একটা সাইট, আমি মানে ট্রাস্টেড কোনো একটা সাইট না, এখান থেকে আমি এক্সপ্লয়েট নিয়ে রান করতে চাচ্ছি। ওখানে ভয়ে যেটা বিষয় থাকে এক্সপ্লয়েট গুলোর ক্ষেত্রে, এই যে এখানে সুন্দর সুন্দর পাইথন প্রোগ্রামিং লেখা দেখতেছেন, এখানে মনে করুন ছোট্ট করে একটা ফাংশন এরকম অ্যাড করে দিল, হ্যাঁ, ছোট্ট 5 লাইনের একটা ফাংশন যদি পাইথনে অ্যাড করে দেয়, যে এক্সপ্লয়েটটা যখনই আপনি রান করবেন, আপনার টার্গেট যে তাকে আপনি হ্যাক করতে পারবেন, ঠিক আছে। সাথে সাথে এই ফাংশনটা কি করবে, ওই যে এইটা যে লেখছে যে সফটওয়্যার, হ্যাঁ, তার সার্ভারে আপনার একটা এখান থেকে একটা রিভার্স কানেকশন ওখানে চলে যাবে। মানে কি, এটা রান করলে আপনি আরেকজনে হ্যাক করতেছেন, ভালো কথা, আপনি নিজেও এখানে হ্যাক হয়ে যাচ্ছেন, কিন্তু এটা একটা আম, আহ, ভয়ানক একটা বিষয়। এই জন্য এক্সপ্লয়েট রান করার আগেও একটু সতর্ক থাকতে হবে, একটু যথাসম্ভব বুঝে রান করাটা বেটার, ঠিক আছে। আমাদের জন্য এক্সপ্লয়েট ডাটাবেসটা যথেষ্ট ভালো, এখানে অধিকাংশ এক্সপ্লয়েট পাওয়া যায়। গুগলে সার্চ করে যদি আপনি না দেখতে চান, সরাসরি এখানে এসেও আপনি সার্চ দিতে পারেন। যে আপনি যদি জানেন যে কোনোটা সিভি আপনি খুঁজে পেয়েছেন স্ক্যান দিয়ে, আমাদের ক্লাসে দেখেছিলাম যে কোনো ভার্সন জানেন, যে এক্সপ্লয়েট পাচ্ছেন না, সিভি নাম্বার জানেন, ওটাও যদি সার্চ দেন এক্সপ্লয়েট ডাটাবেসে এক্সপ্লয়েট শো করবে যদি অ্যাভেলেবল থাকে। আর যদি না থাকে, মনে করুন কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না, একদম আপডেটেড ভার্সন সিভিইউ পর্যন্ত নাই, ওটা আপনার একা রিসার্চ করতে হবে। এই যে পাইথনের বিশাল যে প্রোগ্রাম দেখতেছেন, এটা তো ছোট, কিছু কিছু এক্সপ্লয়েট আছে আরো বড়, না হাজার খানিক লাইন লেগে যায় পাইথন প্রোগ্রাম দিয়ে করলেও, ওগুলো আপনার সম্পূর্ণ নিজে করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, ওটা অনেক অ্যাডভান্স জিনিস, এখনই মাথা নষ্ট করার দরকার নেই। আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য বা পেনিট্রেশন টেস্টিং এর কাজের জন্য এক্সপ্লয়েট জিনিসটা হচ্ছে কি, এই যে আমার সামনে এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ফন্ট ছোট করি, হচ্ছে না, এই যে পাইথনের প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, একদম শুরু থেকে যদি যাই, প্রথমে সে ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট করে কতগুলো ফাংশন অ্যাড করছে, এই যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটার কাজ কি, এটা ওপেন এসএসএইচ 7.2.p2 যেটা আছে সেটাতে রান করবে এই পাইথন প্রোগ্রামটা, করে আমাকে এটা ইউজার নেম এনে দিবে। এটা কি, একটা এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট সাধারণত সিস্টেম অ্যাক্সেস এনে দেয়, আমাদের এটা পুরোপুরি সিস্টেমে অ্যাক্সেস আনবে না, নেম এনুমেরেট করে দিবে, ঠিক আছে। আরো সহজভাবে যদি বুঝাই, যে এক্সপ্লয়েট জিনিসটা হচ্ছে কি একটা সফটওয়্যার, সিম্পলি একটা সফটওয়্যার, ওই হ্যাকিং এর টুলস বলতে পারেন, সফটওয়্যার বা টুলস, এটাও একটা হ্যাকিং এর টুলস। আরো সহজভাবে যদি বলি, যে হ্যাকিং এর টুলস, কিন্তু এটা আগে থেকে মানুষ এখানে আপলোড করে দিয়ে রেখেছে, আমি এটা এই যে এখানে ডাউনলোড বাটন আছে দিয়ে এটা ডাউনলোড করে রান করলে হ্যাক হয়ে যাবে, একদম সহজ সহজ সংজ্ঞা, ঠিক আছে। আর সিভি হচ্ছে গিয়ে কমন ভুলনারেবিলিটি এক্সপোজার, যে মনে করুন এটার একদম নতুন ভার্সন ওপেন এসএসএইচ 7.2.p2, এটার নতুন একটা ভুলনারেবিলিটি এসেছে এখন 2021 সালে,
এটার কোনো ভুলনারেবিলিটি খুঁজে পাওয়া গিয়েছে, তখন এটা ওই ফেসবুকে আমরা যেরকম পোস্ট দিই না, পোস্ট দিয়ে জানাই যে অমুক একটা ঘটনা ঘটেছে বা অমুক জায়গায় হ্যান হচ্ছে, ওই এই হ্যাকিং এর ক্ষেত্রেও এরকম একটা সোশ্যাল প্ল্যাটফর্ম মতো বলতে পারেন, যেখানে সে সবাই জানিয়ে দেয় যে এই ভার্সনটার একটা ভুলনারেবিলিটি আছে। সেটা কি সিভি নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। আপনি এটা সার্চ দিলে দেখুন এই যে সিভি ডিটেলস এখানে দেখাচ্ছে, আমি যদি যাই এটার কি কি নিরাপত্তা দুর্বলতা আছে সেটা এখানে শো করবে। তো আমার এখানে এই ভার্সনের জন্য নাই 7.2.p2 যেটা, এটার এক্সপ্লয়েট আছে কিন্তু সিভি নাই। ঠিক আছে, যে অন্য কোনো ভার্সন থাকলে আপনি এখানে সার্চ দিতে পারতেন যে ওপেন এসএসএস 7, শুধু ওপেন এসএসএস যদি আমি ক্লিক করি এখানে দেখুন এটার বিভিন্ন সালের উপর ডিপেন্ড করে বিভিন্ন ভুলনারেবিলিটি এখানে দেখাচ্ছে। 2021 সালের ভার্সনে তেমন কোনো ভুলনারেবিলিটি নাই। 2019 সালের বেশ কতগুলো দেখা যাচ্ছে। 19 সালে ক্লিক করি, দেখুন 2019 সালে এই ওপেন এসএসএস এরই 5টা ভুলনারেবিলিটি বের করা হয়েছিল গবেষণা করে, সেগুলো এখানে তারা কি জানিয়ে দিয়ে গেছে বিভিন্ন মানুষ এসে। ঠিক আছে, সিভি জিনিসটা হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ দেয় হচ্ছে এই এক্সপ্লয়েটটা, এই সফটওয়্যারটা। কেন? এটা আমার রেডিমেড টুলস মতো তৈরি করে দেয়াই আছে, আমি খালি এটা নিব, রান করব, রান করলে আমার কি তথ্য দিয়ে দিবে। ঠিক আছে, আর সিবি ক্ষেত্রে অসুবিধা কি, এটা অনেক সময় এটার এক্সপ্লয়েট কোড অ্যাভেলেবল থাকে না, ওটা আপনার তখন নিজের পুরোটা লিখে নিতে হবে। ঠিক আছে, নিজে পুরোটা প্রোগ্রাম করে নিতে হবে। তো এটা গেল আমাদের সারফেস ওয়েবের কথাবার্তা। এই যে এক্সপ্লয়েট জিনিসটা, এটা কিন্তু বিরাট একটা মার্কেট, খুব ভালো বিজনেস হয়। হ্যাঁ, ই কমার্স সাইটের কি বিজনেস হয় তার চেয়ে বড় বিজনেস অ্যামাজনের কাছাকাছি এই এক্সপ্লয়েটের বিজনেস। কারণ কি, এই যে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন এটা জাস্ট এসএসএইচ এর এনুমারেট করে দিবে, কিন্তু ডার্ক ওয়েবে এগুলোর বিশাল বিশাল মার্কেট আছে। এক একটা এক্সপ্লয়েটের এরকম আছে 100 মিলিয়ন করে দাম, 10-15 মিলিয়ন করে দাম। ঠিক আছে, ওগুলো কি একদম মনে করুন নতুন যেগুলো আসে। এই একটা ঘটনা বলতে হয়, এই গত সপ্তাহের দিকে টিয়ানফু কাপ নামের একটা হ্যাকিং এর প্রতিযোগিতা হলো। প্রতিযোগিতায় প্রথমে একটা চ্যালেঞ্জ দিয়েছিল এই যে আইফোন 13 প্রো যেটা এসেছে নতুন মার্কেটে আসলো, গত মাসে সম্ভবত আসলো, এটা দিয়েছিল হ্যাকিং এর প্রথম দিকে চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা হ্যাক করতে পারবে কিনা। এবং ওই প্রতিযোগিতা অংশগ্রহণকারী যে ফার্স্ট হলো যেই টিম, তারা মাত্র 15 সেকেন্ডের ভিতরে একদম নতুন আইফোন যেটা এসেছে সেটা রিমোট অ্যাক্সেস নিয়ে দেখিয়েছে। ঠিক আছে, তো এইটা তো তারা প্রতিযোগিতায় এসেছে বলে আমরা জানতে পারলাম যে আইফোন নতুন একদম লেটেস্ট ভার্সনেরও ভুলনারেবিলিটি এক্সিস্ট করে। আর যারা এরকম প্রতিযোগিতা আসতেছে না, ব্ল্যাক হ্যাট মার্কেটের বাইরে, তারা কি করে ওই ডার্ক ওয়েবে এই রিসার্চ করে যে এক্সপ্লয়েট পাচ্ছে এগুলো ডার্ক ওয়েবে সেল করে দেয়। মনে করেন এরকম আইফোনের যদি একটা ভুলনারেবিলিটি পান, হ্যাঁ, এগুলো বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি বা বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানের জন্য দারুণ লোভনীয় একটা বিষয়। ঠিক আছে, যার কারণে ডার্ক ওয়েবে এগুলো সেল হয়ে থাকে বেশি, তবে আপনি সহজে এগুলো খুঁজে পাবেন না, আর এটা ইলিগাল ডার্ক ওয়েবে এগুলো খোঁজা বা চেষ্টা করা। ঠিক আছে, আর আরেকটা যেটা ভাইয়া আপনি আওয়াজটা একটু একটু বাড়িয়ে দিবেন, একটু কম শোনা যায়। মনে হয় নেটওয়ার্কে একটু ঝামেলা করে মাঝে মধ্যে। ভাইয়া আপনি কি আমাদের ফোন হ্যাকিং বিষয়টা শেখাবেন? ফোন নিয়ে লাস্টে একটা ক্লাস নিব, ফোন নিয়ে লাস্টে দিতে যাবো। আর এই ডার্ক ওয়েবে এক্সপ্লয়েট আপনারা খুঁজতে গেলেও কিছু পাবেন, তো ও ক্ষেত্রেও আপনাকে এই যে যেটা বললাম বিষয়, যে এক্সপ্লয়েটের ভিতরে সফটওয়্যারের ভিতরে কি কি লেখা প্রোগ্রামিং করা, এটা আপনাকে বুঝে নিতে হবে। না হলে কি হয়, ডার্ক ওয়েবে এই জিনিসগুলো বেশি হয়ে থাকে যে আপনি একটা এক্সপ্লয়েট এরকম রান দিয়েছেন, হ্যাক করতে গিয়ে আপনি নিজেই হ্যাক হয়ে যাচ্ছেন। ঠিক আছে, মিস্টার হাবিবুর রহমান ভাই, আপনি বারবার কেন আনমিউট করেন আমি বুঝি না। হ্যাঁ, ক্লাসে মনোযোগটা নষ্ট করেন। এক্সপ্লয়েট প্রোগ্রামিং এটা করতে হলে আপনাকে আগে প্রোগ্রামিং বুঝতে হবে, এগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে। এটা আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সের মানে আওতার ভিতরে আনা সম্ভব না, অনেক হিউজ টপিক আর কি। হ্যাঁ, এক কোর্সে এটা দেখিয়ে শেষ করা সম্ভব হয় না। তো আমি যেটা করব, আমাদের ওই উবুন্টু যেটা ছিল আমাদের ল্যাব ক্লাসে, সেটা আমরা রান দিয়ে ফেলি। আমরা সেটা থেকেই অ্যাক্সেস নিয়ে রাখার চেষ্টা করব। ওটা রান হতে হতে আমরা কালি লিনাক্স থেকে একটু ঘুরে আসি, যে আমরা কি কি তথ্য পেয়েছিলাম সেটার কোনো এক্সপ্লয়েট অ্যাভেলেবল কিনা। আমরা এক্সপ্লয়েট কি জিনিস সেটা বুঝলাম। ঠিক আছে, এখন দেখবো যে এই ভার্সন রিলেটেড কোনো এক্সপ্লয়েট
খুঁজে পাওয়া যায় কিনা। আমরা ওপেন এসএসএইচ এর একটা এক্সপ্লয়েট পেয়েছি, কিন্তু এটা এখনই আমরা রান দিব না, আমরা ওটার ভিতরে লেখা দেখলাম যে এটা শুধু ইউজার নেম খুঁজে বের করে দিবে। তো যার কারণে এটা আমার খুব ভালো পছন্দ হয় না। আমার টার্গেট হচ্ছে গিয়ে সরাসরি সিস্টেমটা অ্যাক্সেস পর্যন্ত নিয়ে ফেলা যায় কিনা। ঠিক আছে, তো এর জন্য আমি দেখি যে এই যে একটা পেয়েছি এফটিপির ভার্সন, আমি এইটা এবার সার্চ করে দেখি আমাদের গুগলে যে এটার কোনো ভুলনারেবল এক্সপ্লয়েট অ্যাভেলেবল কিনা। ঠিক আছে, আমি যে গুগলে আসলাম, এসে এটা লিখে এই যে আমার অলরেডি এক্সপ্লয়েট এখানে সাজেস্ট করছে। ঠিক আছে, এই দেখুন ব্যাকডোর কমান্ড এক্সিকিউশন, এই যে একটা এক্সপ্লয়েট পাওয়া যাচ্ছে। যদি এই এক্সপ্লয়েট ডিবিটাতে যাই, বা র্যাপিড 7 কিন্তু মেটাস্প্লয়েটেরই মেটাস্প্লয়েট তৈরিকার প্রতিষ্ঠান যেটা র্যাপিড 7, হ্যাঁ, এটা তাদেরই সাইট। এটাও আপনি দেখতে পারেন, ভালো সাইট। আপনি যদি চান ম্যানুয়ালি আপনি এটা ডাউনলোড করে রান দিবেন, সেটা পারেন। এই দেখুন পুরো সফটওয়্যারটা এখানে লেখা আছে। ঠিক আছে, পুরো ফাংশনটা লেখা আছে, আপনি এটা রান করলেই ও পাশ থেকে হ্যাক হয়ে যাবে সার্ভার। আর যদি চান মেটাস্প্লয়েট ব্যবহার করে করবেন। এই এক্সপ্লয়েটের বিষয় আছে, কোনোটা মেটাস্প্লয়েট টুলস যেটা ওটার ভিতরে অ্যাভেলেবল পাওয়া যায়, কোনোটা পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনার এক্সপ্লয়েট ডাটাবেস দিয়ে করতে পারবে। তো আমি এখানে গুগলে সার্চ করাতে সহজেই জিনিসটা খুঁজে পেলাম যে না, এটার মেটাস্প্লয়েট মডিউল কি অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মেটাস্প্লয়েট যদি অ্যাভেলেবল থাকে, আমি একটু এটার বর্ণনা পড়ে নেই, আপনাদেরও বেটার যখন আপনি কোনো এক্সপ্লয়েট দিতে আসবেন, কারণ হাজার হাজার না লক্ষ লক্ষ ভুলনারেবিলিটি এক্সিস্ট করে। এখন এটার ভিতরে কি করবে, কি কাজ করবে, এটা আপনার একটু পড়ে নেওয়া ভালো। কারণ কি, এটা আপনি যেটা হ্যাক করতেছেন ওটা নিয়ে একটা আপনার আইডিয়া হয়ে যাবে, প্লাস আপনার কিন্তু এটার উপর রিপোর্ট লিখতে হবে। আপনি একজন প্রফেশনাল হ্যাকিং এর কাজ করতে যাবেন, আপনাকে ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে যে কেন তার বিজনেস ক্ষতি হতো এই দুর্বলতা থাকলে, কেন তার এটা ঠিক করতে হবে। আপনি নিজেই যদি না বুঝেন কি হ্যাক করতেছেন, কেন হ্যাক করতেছেন, তখন কিন্তু আপনি বুঝাই বলতে পারবেন না ক্লায়েন্টকে। হ্যাঁ, তো এটা এই সাইটে এখানে দেখুন পুরো বর্ণনাটাও এখানে লেখা আছে। আপনার কষ্ট করে এটা মুখস্থ বা মেটাস্প্লয়েটে কি কি কমান্ড দিবেন সবই এখানে উল্লেখ করা আছে। জাস্ট টার্গেট আইডিটা মানে এখানে মানে আইপি অ্যাড্রেস বলে দিলে এটা হ্যাক করে ফেলতে পারবে। তো আমি যাই, আমাদের এটা আছে এনটিএইচ। ভাই আপনি এতদিন পরে এসে বলতেছেন মেটাস্প্লয়েট বলতে কি বোঝায়। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিই। মেটাস্প্লয়েট হচ্ছে কি একটা হ্যাকিং এর টুলস, তবে এটা একটা হ্যাকিং এর টুলস বলা হচ্ছে একটা কালেকশন মতো বলা যেতে পারে, যে এর ভিতরে বিভিন্ন রকম ওই হ্যাকিং এর এই এক্সপ্লয়েট কোড, বিভিন্ন স্ক্যানার, অটোমেটিক টু ডিসকভারির অনেক কিছু এর সাথে ইনক্লুড করে দেয়া আছে। ঠিক আছে, মেটাস্প্লয়েট জিনিসটা একটা হিউজ একটা জিনিস। তো আমি যদি চাই এমএসএফ কনসোল এটা রান দিব, তবে এখানে আরেকটা ভালো বিষয় আছে মেটাস্প্লয়েটে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যে যখনই মেটাস্প্লয়েট আমি রান দিই খুব সুন্দর একটা ব্যানার মতো আসে। হ্যাঁ, তো ওটা আমার কাছে বিরক্তিকর লাগে, তাই আমি একটা সুইচ এখানে অ্যাড করে দিলাম -Q। এটা দিলে কি হবে, ওই উপরের ওয়েলকাম ব্যানারটা আসবে না। ঠিক আছে, জাস্ট আমার মেটাস্প্লয়েটটা রান হবে। কনফিউজড কি দরকার নেই, আপনি জাস্ট এমএসএফ কনসোল লিখলেও আপনার এই টুলসটা রান করবে, সিম্পল। এদিকে আমাদের এই উবুন্টু এখানে কিন্তু রানিং আছে। ঠিক আছে, উবুন্টু এটা রানিং আছে। আমি যে টার্গেট নিয়ে নেমেছিলাম যে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং করতেছি, আমরা এটার পাসওয়ার্ড জানি না, আইপি অ্যাড্রেস জানি না। আমি কি করেছি, আইপি অ্যাড্রেস নেট ডিসকভার দিয়ে খুঁজে বের করেছি। কারো কারো একটু ইরর আসার কারণে বলেছিলাম যে ম্যানুয়ালি এখান থেকে লগ ইন করে আইপি দেখে নেয়, ওটা আলাদা টপিক। ঠিক আছে, কনফিউজড হওয়া যাবে না, ওটা যাদের একদমই প্রবলেম তাদের জন্য। আর আমাদের কাজ কি, প্রসেসটা কি ছিল, আমরা প্রথমে আইপি অ্যাড্রেস খুঁজে বের করেছি, সেই আইপিতে আমরা স্ক্যান দিয়েছি। ঠিক আছে, স্ক্যান দিয়ে পোর্ট ওপেন পেয়েছি, পোর্টের ভার্সন নাম্বার পেয়েছি, এবার সেটা ব্যবহার করে আমরা মেটাস্প্লয়েট দিয়ে সেটা আমরা এক্সপ্লয়েট এখন খুঁজে বের করলাম সিস্টেম অ্যাক্সেস নেওয়ার জন্য। ঠিক আছে, আর এখন কি করব, মেটাস্প্লয়েট টুলসটা ব্যবহার করে আমরা সরাসরি এই অ্যাক্সেসটা নিব। তো আমি ওই র্যাপিড 7 এর সাইট থেকে কমান্ডটা সরাসরি এখানে কপি করে নিয়ে আসি। এই যে দেখুন আমি ওখানে কমান্ড যেটা দিয়েছিল, এই যে এক্সপ্লয়েট অ্যাভেলেবল প্রো এফটিপিডি 133C ব্যাকডোর,
এটা আমি এখন রান দিব। আমার এখানে কি কি লাগবে, আমি অপশনস ক্লিক করি। আমার এখানে জাস্ট রিমোট হোস্ট, যেটা আমার টার্গেটের আইপি অ্যাড্রেসটা লাগবে, আর এটা পোর্ট নাম্বার 21 এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে অনেক সময় হয় কি, কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটর করে কি পোর্ট নাম্বারটা চেঞ্জ করে রাখে। হ্যাঁ, আপনি এনম্যাপে স্ক্যান দিয়েছেন, এটা হয়তো 21 আপনার টার্গেটে নাও আসতে পারে, এটা পোর্ট নাম্বারও অন্য কিছু হতে পারে, কিন্তু ভার্সন এরকম কোন একটা vulnerable ভার্সন। তো মেটাস্প্লয়েটে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। অনেকেই কি করে, এই পোর্ট নাম্বারটা মানে চেঞ্জ করে না, খালি আইপিটা এখানে ফাঁকা আছে, ফাঁকা দেখে ওটা সেট করে অ্যাটাক দেওয়া শুরু করে দেয়, কাজ হয় না কিন্তু ওটা। হ্যাঁ, তো আমাদের যেটা, যেহেতু আমাদের ডিফল্ট পোর্ট 21, টার্গেটের 21 নাম্বার পোর্ট ওপেন, ওটা চেঞ্জ করছি না, জাস্ট আমরা রিমোট হোস্ট যেটা সেটা আমি চেঞ্জ করব। আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেস ছিল 10.2.7, আমরা সেটা দিয়ে ফেলি 0.2.7। শো পেলোডস কেন দিলাম? পেলোড জিনিসটা হচ্ছে এক্সপ্লয়েটের সাথে, এক্সপ্লয়েট কি একটা সফটওয়্যার বললাম, এটার সাথে আরো একটা সহযোগী আরেকটা প্রোগ্রাম মতো বলতে পারেন। পেলোডটা কি করে, এই যে আমি এখানে সিস্টেমে অ্যাক্সেস নিতে চাচ্ছি ওই উবুন্টুতে, এখন অ্যাক্সেস শুধু নিলেই তো হচ্ছে না, আমার এখানে তো একটা কানেকশন আসা লাগবে, তাই না? এখন কানেকশন যদি মাঝখান থেকে বারবার লস্ট হয়ে যায়, আমি কিন্তু ওইখানে হ্যাকিং এর বাকি কাজ করতে পারবো না। তো এখানে দেখুন রিভার্স নাম দেখা যাচ্ছে, বাইন্ড নাম লেখা যাচ্ছে, এই দুইটা জিনিস কি আমি একটু যদি বুঝাই বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো মনে করুন আমার দুইটা কম্পিউটার আছে, এখন যদি বাইন্ড কানেকশন হয়, বাইন্ড কানেকশনের ক্ষেত্রে যেটা হবে, আমার এটা মনে করুন আমার অ্যাটাকার মেশিন, ঠিক আছে, এটা আমার অ্যাটাকার মেশিন, এটা আমার ভিকটিম মেশিন, আমি এটা হ্যাক করব। এখন যখন আমার এই পোর্ট থেকে, এটার পোর্টে আমার কাছ থেকে ওখানে একটা কানেক্ট করতেছি আমি এই এক্সপ্লয়েট রান করে, সেটা হচ্ছে আমাদের বাইন্ড শেল, ঠিক আছে, বা বাইন্ড কমিউনিকেশন হয়ে থাকে। আমার কাছ থেকে টার্গেটে এক্সপ্লয়েট রান হচ্ছে, আর কোনো কোনো এক্সপ্লয়েট কি করে, সেটা এই যে ক্লায়েন্ট ভিকটিমের যে পোর্ট আছে ওখান থেকে আমার পোর্টে একটা উল্টার মতো একটা রিভার্স কানেকশন নিয়ে আসে, কানেকশনটা ওইখান থেকে আমার কম্পিউটারে আসবে, এটা হচ্ছে রিভার্স কানেকশন, ঠিক আছে। এই কনসেপ্টটা আপনাদের মাথায় রাখতে হবে যে কখনো কখনো হয় কি, মনে করুন যে ফায়ারওয়ালের কনসেপ্ট করেছিলাম না, কোনো কোনো ফায়ারওয়াল করে কি আপনার এই সামনে থেকে কানেকশন দিতে গেলে ব্লক করে দেয়, বাইরে থেকে এটার পোর্টে কোনো অ্যাক্সেস নিতে দিচ্ছে না। তো সেরকম ক্ষেত্রে আপনার এই রিভার্স কানেকশনটা ভালো কাজে দেয়। যে আমার যদি অভ্যন্তরীণ কোনো সার্ভার থেকে কমিউনিকেশন হয়ে থাকে, সাধারণত অনেক সময় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে থাকে তার কাছেও সেটা সন্দেহজনক লাগে না, মনে হয় যে আমার অফিস থেকেই তো কানেকশন দিচ্ছে। হ্যাঁ, এটা একটা বিষয়। দুইটা আলাদা জিনিস, একটা বাইন্ড কি আমার থেকে টার্গেটে কানেকশন যাচ্ছে, আর রিভার্স হচ্ছে টার্গেট থেকে আমার কাছে কানেকশন আসবে, ঠিক আছে। তো দেখুন আমি যদি পেলোড সেকশনটাতে যাই, এখানেও দেখুন দুই রকমের আছে, একটা বাইন্ড আর একটা রিভার্স। রিভার্সের ভিতরেও ভাগ আছে, কোনোটা আছে রিভার্স টিসিপি, যেটা হ্যাঁ আমরা অধিকাংশ সময় চেষ্টা করব রিভার্সের টিসিপি কানেকশন যেটা ওটা সিলেক্ট করা। আমার এখানে শো পেলোডস যখন দিলাম তখন এই এক্সপ্লয়েটের উপযোগীগুলো আমার এখানে শো করছে। তো এখানে 7টা আছে, এর ভিতরে এরকম রিভার্সে পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা একটা আছে, বাইন্ডেরও পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, আর তেমন নাই। যদি টিসিপি থেকে থাকে, এটা এসএসএল ডাবল টেলনেট টিসিপি, এটা আমাদের তেমন কাজে লাগবে না। তবে যদি আপনার শুধু রিভার্স টিসিপি থেকে থাকে, এটা তো পার লেখা, মনে করুন রিভার্স টিসিপি, চেষ্টা করবেন ওটা সিলেক্ট করতে। কেন, আমরা নেটওয়ার্ক প্রোটোকল ক্লাসে পড়েছিলাম যে টিসিপিটা অনেক স্ট্রং একটা কমিউনিকেশন হয়, মাঝখানে ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে। রিভার্স টিসিপি হলে সেটা আমি হ্যাক করে ধরে রাখতে পারবো জায়গাটা, এরকম একটা বিষয়। যাই হোক, আমি কোনো পেলোড এখানে দিলাম না। আরেকটা বিষয় যেটা করতে হয়, আপনি এটা রান করবেন কিভাবে, জাস্ট এক্সপ্লয়েট এটা লিখে এন্টার প্রেস করলেই আপনার ওই কম্পিউটারটা হ্যাক হয়ে যেতে পারে, যদি এটা অ্যাকচুয়ালি মানে সফল হয়। কোনো এক্সপ্লয়েট আছে যেগুলো অ্যাকচুয়ালি এরকম দেখায় vulnerable, কিন্তু রান করলে কানেকশন আসে, ঠিক আছে। তো এটা ব্যাপার না, যদি এরকম হয় কখন আপনার যে আপনি এটা দিলেন ওটা 21 এক্সপ্লয়েট রান দিলেন, হ্যাক হলো না, তখন আপনি
অন্যগুলো ট্রাই করবেন, এটার দেখেন খুঁজে, এটার খুঁজে দেখেন কোনো কিছু পান কিনা। যদি না পান সিস্টেম, তখন আমরা পাসওয়ার্ড অ্যাটাকে যাব। ঠিক আছে, পাসওয়ার্ড অ্যাটাকটা পরে যাব, আগে আমাদের সহজ যে টেকনিক উপায় সেটা আমরা এখানে করে নিই সিস্টেম অ্যাক্সেসে। তো কি বললাম, এখানে এক্সপ্লয়েট দিয়ে রান করতে হবে। তবে তার আগে আমি যেটা সাজেস্ট করি সেটা কি, চেক নামের একটা ফাংশন আছে, এটা দিয়ে দিবেন। কেন, এইখানে দেখাচ্ছে যে চেক ফেইল্ড, আমাদের এই মডিউলের ক্ষেত্রে এটা চেক ফাংশনটা নাই। চেক ফাংশনটা কি করে, ও অ্যাকচুয়ালি হ্যাক করে না। যখন আমি এটা রান দিব মেটাস্প্লয়েট, তখন কি করবে, আমার এই এক্সপ্লয়েট ব্যবহার করে টার্গেটে অ্যাকচুয়ালি হ্যাক করবে না, কিন্তু এটা একটা স্ক্যান মতো করবে, ওই এনম্যাপ স্ক্যান টাইপের একটা কাজ করবে, যে ওই কি ওটা হ্যাক হবে কি হবে না এই একটা তথ্য সে আমাকে খুঁজে দেখাবে, তবে অ্যাকচুয়ালি হ্যাক করতে যাবে না। এটা করে নেওয়া ভালো। কেন, অনেক সময় হয় কি, কিছু কিছু এক্সপ্লয়েট আছে, ওই যে বলছিলাম যে সিস্টেমকে ক্র্যাশ করে ফেলতে পারে বা সিস্টেমে ড্যামেজ করে ফেলতে পারে। তো যদি এরকম চেক ফাংশন অ্যাভেলেবল থাকে, আমরা ওটা দিয়ে একটু ট্রাই করে নিয়ে পরে আমরা এক্সপ্লয়েটের দিকে যাব। ঠিক আছে, তো আমাদের এটা চেক অ্যাভেলেবল নাই, আমি এক্সপ্লয়েটই দেই সরাসরি। পেলোড, ও আমি তো পেলোড সিলেক্ট করিনি, শো পেলোড ইউনিক্স রিভার্স টিসিপি টেলনেট, এটা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ওটাই সিলেক্ট করে দিই, ইউজ 3। সবসময় যে আমার মতো আপনারা ওই 3 নাম্বারটা দিবেন সেটা বিষয় না, আপনি নিজেও অ্যানালাইসিস করে দেখতে পারেন, ভাবনা চিন্তা করে দেখতে পারেন যে কোনটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়। ঠিক আছে, অনেক সময় আমি এটা দেখাচ্ছি ক্লাসে, তার মানে যে এটাই কাজ করবে আর অন্যটা কাজ করবে না, এরকম কিন্তু না। কখনো কখনো অন্য পেলোডে কাজ করতে পারে সিস্টেমের কারণে। ডাবল রিভার্স টিসিপি টেলনেট, আচ্ছা এটার টিসিপি অ্যাভেলেবল আছে, এটা কেটে যাওয়াতে আমি দেখিনি। যাই হোক, আমি ইউজ 3 দিই, ইউজ পেলোড। নাম্বার দিলে এটা সিলেক্ট হচ্ছে না, আমার পুরো নামটা, এই জন্য এখানে উল্লেখ করে দিতে হচ্ছে। এবার যদি আমি দিই শো অপশনস, হ্যাঁ আমার দেখুন এই পেলোডের এবার আমার এখানে বলে দিতে হচ্ছে কোন আইপি অ্যাড্রেসে কানেকশন, রিভার্স কানেকশনটা আসবে। ঠিক আছে, রিভার্সে কি হয়, ভিকটিম থেকে আমার অ্যাটাকার মেশিনে একটা কানেকশন আসবে। তো এখানে আমার কালি লিনাক্সের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব, সেট এল হোস্ট, আর কালির আইপি কি কনফিগ, এটা আইপি অ্যাড্রেস 4, আমি এটা 4 দিয়ে ফেলি। ও আপনি যদি চান এই পোর্টে কমিউনিকেশন করবেন না, অন্য পোর্ট দিবেন, সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা কিভাবে দিবেন, সেট এল পোর্ট, আমি এটা দিয়ে দিলাম 4040, এটা এই নাম্বারে। ঠিক আছে, অপশনস গুলো দেখি, আমার আইপি অ্যাড্রেস ঠিক আছে, পোর্ট ঠিক আছে, আমি এবার এক্সপ্লয়েট দেই। পুরো ব্যাক হয়ে গেল। আমি আবার লোড দিলাম, হ্যাঁ ব্যাক দেওয়াতে আমার পুরো ক্লোজ হয়ে গিয়েছিল, আমি আবার দেখছি। ডাবল রিসেট, 3 নাম্বারটা ইউজ 3, আচ্ছা পেলোডের কমান্ড মনে হয় আরেকটা, তার দেখিনি। সবকিছু আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আমি যদি এখানে যাই, মেটাস্প্লয়েট পেলোড কমান্ড, এই মেটাস্প্লয়েটটার অফিসিয়াল একটা গাইড আমাদের এই কালি লিনাক্সেরই সাইটে দেওয়া আছে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে শুধু কালি লিনাক্সের, আরেকটা এই মেটাস্প্লয়েট টুলসটা। ঠিক আছে, যখন আপনি কোনো কমান্ড ভুলে যাবেন বা হঠাৎ মাথায় আসছে না, আপনি তখন এখানে এসে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি আবার আবার সামারি বলবো, প্রবলেম নেই।
লাইভ ক্লাস তো একটু এরকম ইরর আসবে, এটা কোনো ব্যাপার না। যারা ইউটিউবে রেকর্ড করে দেয় ওরাও এরকম কাট টাট করে তারপর দেয়, যার কারণে ওদের কখনো ইরর আমরা দেখি না। হ্যাঁ, এই পেলোডের কমান্ড গুলো একটু খুঁজছি, ওয়েট। পেলোড, শো পেলোডস, না এটা এখানে পাচ্ছি না। হ্যাঁ, ট্রাই হ্যাক থেকে করা যায়, কিন্তু যেহেতু আমরা অলরেডি ল্যাব ক্লাসে এটা নিয়ে তথ্য গ্যাদার করেছি, আমরা এটা নিয়েই আগাই। হ্যাঁ, দাঁড়ান আমি কমান্ডটা খুঁজে আমি দিচ্ছি, পেলোডের কমান্ডটা হঠাৎ আমার মনে আসছে না। একটু এক মিনিট, হ্যাঁ আমি দেখি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, পেয়েছি। কমান্ড হচ্ছে সেট পেলোড, এটা দিয়ে তারপরে আমার পেলোডের নাম পুরোটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখুন আমার এটা পেলোডটা ঠিক মতো সেট হয়েছে। ঠিক আছে, তো আমি আবার একটু সামারি করি। আমি কি করলাম, আমি ওই এক্সপ্লয়েটটা খুঁজে বের করলাম। ঠিক আছে, আমি একটা এক্সপ্লয়েট খুঁজে বের করার পরে ওটা আমি লোড দিলাম এখানে। জাস্ট এক্সপ্লয়েটটা ওই কমান্ড, যাই হোক আমি এই এক্সপ্লয়েটটা কি করেছি, লোড দিয়েছি যে ইউজ এক্সপ্লয়েট এই ব্যাকডোর দিলে কি হলো, আমার এক্সপ্লয়েট এটা সিলেক্ট হয়ে গেল। আমার মেটা এক্সপ্লয়েট এটা অলরেডি আগে থেকেই আছে দেয়াতে, আমার এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে কি করলাম, ওই যে বলেছিলাম যে বাইন্ড অথবা রিভার্স কানেকশনের জন্য আমার একটা পেলোড প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো মানে পেলোড কি একটা সহযোগী আরেকটা প্রোগ্রাম মতো। আমি কি করছি, ওটা একটা লিস্ট খুঁজলাম যে শো পেলোডস, মানে এটার জন্য কি কি পেলোড অ্যাভেলেবল আছে। শুধু এক্সপ্লয়েট রান করলেই হচ্ছে না, আমার একটা রিভার্স কানেকশনও কি আনার দরকার আছে। তো আমি দিলে আমার এখানে বেশ কতগুলো লিস্ট দেখাচ্ছে। আমি এখান থেকে কি করলাম, এই যে রিভার্স যে কানেকশনের যেই পেলোডটা আছে এটা কি করবে, ডাবল রিভার্স টিসিপি কমিউনিকেশন করবে। অর্থাৎ শুধু রিভার্স টিসিপি একটা আনলে হয় কি, অনেক সময় ফায়ারওয়াল থেকে ডিটেক্ট করে ফেলতে পারে, আইপিএস থেকে ডিটেক্ট হতে পারে। এটা ডাবল রিভার্স করবে আর কি, মানে এমন ভাবে এনকোড মতো করে দিবে যাতে এত সহজে ফায়ারওয়াল বা কিছুতে ধরা না পড়ে। তো আমি এই 3 নাম্বারটা সিলেক্ট করব। তো আমি এটার নামটা কি করলাম, কপি করলাম করে এই যে দেখুন নিচে এই যে কমান্ড দিয়েছি সেট পেলোড, তারপরে ওই পেলোডের নামটা। ঠিক আছে, ওটা দিলে আমার পেলোডটা কি লোড হয়ে গেল। আমি যদি এবার অপশনস দিই, দিলে দেখাচ্ছে যে আমার আগে আর হোস্ট সিলেক্ট করেছিলাম, আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার, এরপরে এখানে আমার আমার যেখানে কানেকশন আনবে কালিতে, কালির আইপি অ্যাড্রেস কালির পোর্ট নাম্বারটা এখানে আমার এখন সেট করে দিতে হবে। ঠিক আছে, আর কমান্ডটা হঠাৎ মনে আসছিল না, তাই একটু সময় লেগে গেল। সেট এল হোস্ট আমাদের কালির আইপি অ্যাড্রেস এটা। ঠিক আছে, এল কি, এল মানে লোকাল দিলাম। হ্যাঁ, আমাদের আইপি অ্যাড্রেস 4, আর এরপরে সেট এল পোর্ট যেটা, আমি এটা চাইলে 444 যেটা আছে ওটাও রাখতে পারি বা অন্য কোনো একটা পোর্ট দিতে পারি। দিলাম,
এবার যদি আমি অপশনস গুলো আবার দেখি, যে হ্যাঁ এবার আমার সব ঠিক আছে, আমার এক্সপ্লয়েট এটা, এই এক্সপ্লয়েট রান করবে এই আইপি অ্যাড্রেসের এত পোর্টে, কানেকশন আনবে কি, রিভার্স কানেকশন আনবে এত আইপি অ্যাড্রেসের এত নাম্বার পোর্টে। ঠিক আছে, আমি জাস্ট এবার এক্সপ্লয়েটটা রান দিই, দেখি আমার এটা অ্যাকচুয়ালি হ্যাক হয়ে তথ্য আসে কিনা। দেখুন এটা মেটাস্প্লয়েট কি করে, এটা অটোমেটিক্যালি ও সবগুলো কাজ করে ফেলে। তো এটা হতে হতে আমি আরেকটা জিনিস আপনাদের দেখায় নি, রিয়েল লাইফে গেলেও অনেক সময় এমন হয় কি, যে আপনি এই যে আমি মেটাস্প্লয়েটের কোনো এরকম এক্সপ্লয়েট পাচ্ছি না, আপনাকে এই এক্সপ্লয়েট ডিবি থেকে ম্যানুয়ালি তখন কি করতে হবে, এই যে ডাউনলোড আছে এটা ডাউনলোড করে নিজে থেকে রান করতে হবে। ঠিক আছে, এটা রান করবেন কিভাবে, অনেক সময় করে কি তাদের এই যে ডেসক্রিপশন যে সেকশনটা, এইখানে ওরা উল্লেখ করে রাখে কোনো কোনো এক্সপ্লয়েটের ক্ষেত্রে যে এটা কিভাবে রান করতে হবে। আর যদি কেউ উল্লেখ করে না থাকে, কারণ সবার তো এরকম সময় নেই যে পুরো প্রোগ্রামে সব বিস্তারিত বর্ণনা করে দেয়, তখন আপনার ওই যেটা বলেছিলাম কোর্স শুরুর আগেই, যে আমাকে অবশ্যই প্রোগ্রামিং বুঝতে হবে, তখন এই একটু কষ্ট করে এই প্রোগ্রামিং এর ভিতরে পড়ে বুঝতে হবে যে কোথায় কি বলা আছে। কোনো কোনোটার এই এটা এখানে নেই, কোনো কোনোটার উপরেই মনে করুন আইপি অ্যাড্রেসের সেকশন থাকতে পারে, হ্যাঁ সেখানে আপনার আইপি অ্যাড্রেসটা লিখে দিতে হবে, টার্গেটের আইপি অ্যাড্রেস লিখে, মানে পুরো প্রোগ্রাম আপনার নিজের মডিফাই করে, মানে আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার এগুলো লিখে দেন আপনাকে এটা কি রান করতে হবে। ঠিক আছে, মানে কখনো কখনো মেটাস্প্লয়েটে অধিকাংশ সময় পাওয়া যায়, কখনো কখনো মেটাস্প্লয়েটে এগুলো পাওয়া যায় না, আপনাকে তখন ম্যানুয়ালি কি এই কাজটা করতে হবে। ঠিক আছে, দেখুন আমার এই যে একটা এখানে দেখা যাচ্ছে আমার কানেকশন হয়েছে সব হয়ে ইনপুট ওপেন, আমার শেল এখানে ওপেন হয়ে গেছে, আমি ওটা কি হ্যাক করে ফেলতে পেরেছি। দেখা যাক একটা শেল দেই, আর মেটাস্প্লয়েটের এই একটা জিনিস সুন্দর আছে যে আমি যে কমান্ড এখানে দিব, আমি সরাসরি লিনাক্সের কমান্ড না দিয়েও মানে মেটাস্প্লয়েটের নিজস্ব কিছু কমান্ড দিয়েও আমি তথ্য নিতে পারি। যেমন এই শেল কমান্ড দিলাম, দেয়াতে সে ওখানে একটা টার্মিনাল আমাকে এনে দিল, আমি দেখা যাক আর কিছু ওখানে শো করে কিনা। দেখুন আমি দিয়েছি, আমার কি একটা ওই যে টার্মিনাল অ্যাক্সেস এনে দিয়েছে। আমি যদি এলএস দেই, আমি কিন্তু এখন ওই উবুন্টুর ভিতরে ঢুকে গেছি হ্যাক করে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে মেটাস্প্লয়েট কাজটা সহজেই আমার করে দিতে পারলো। তো এখানে কি করছে, আমি শেল দেয়াতে আমার এই যে একটা লিনাক্সের টার্মিনাল আমার এখানে ওপেন হয়ে গিয়েছে। তো আমি আপনাদের আগেও বলেছিলাম যে হ্যাঁ আপনি এক্সপ্লয়েটটা তখন আপনি রফিক ভাই আপনি ওটা ক্লোজ করে আবার আরেকবার রান করে দেখেন। কখনো কখনো হয় কি, প্রথমবার এক্সপ্লয়েট রান করাতে আপনি অ্যাক্সেস পাচ্ছেন না, বা আপনি দেখেন পেলোড এক্সপ্লয়েটের আইপি অ্যাড্রেস পোর্ট সবকিছু ঠিক আছে কিনা, করার পরে প্রথমবার দেওয়ার পরে মনে করেন এক্সপ্লয়েট হলো না বা ইরর করছে, আপনি এটা ক্লোজ করে দিয়ে মনে করেন কন্ট্রোল সি বা কন্ট্রোল জেড দিয়ে ক্লোজ করে দিয়ে আবার ওটা দেন। ঠিক আছে, এমন হতে পারে কখনো কখনো। তো যেটা হচ্ছে যে আমি ওই আমাদের টার্গেট উবুন্টু যেটা ছিল আমাদের সিস্টেম হ্যাকিং এ এসে ওটা কি পুরোপুরি হ্যাক করে ফেলতে পেরেছি। আমি যদি এখানে একটা কমান্ড দেই হু এম আই, আমাকে দেখাচ্ছে রুট, অর্থাৎ আমি যখন এটাতে হ্যাক করেছি, হ্যাক করার সাথে সাথে আমার এখানে রুট অ্যাক্সেস চলে এসেছে। ঠিক আছে, আর যেটা বলেছিলাম যে অনেক সময় হয় কি কিছু কিছু এক্সপ্লয়েট রান করলে এরকম রুট অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস পর্যন্ত আমি যেতে পারি না। তো ওটার জন্য কিছু টেকনিক আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। বিষয় না, আমাদের সিস্টেম হ্যাকিং এর প্রথম যেই ওয়েটা এক্সপ্লয়েট ব্যবহার করা সেটা আমরা এখানে দেখে ফেললাম। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে আমাদের পাসওয়ার্ড অ্যাটাকের টেকনিক। আমাদের কিন্তু সিস্টেম হ্যাকিং এর প্রথম সেকশন এখানে কমপ্লিট। ঠিক আছে, এটা এক্সিট দিয়ে দিলাম, আমার ওটা হয়ে গেল। আমি এটাতে যখন আমি টার্মিনাল অ্যাক্সেস পেয়ে গিয়েছি তখন আমি যা ইচ্ছা এখানে তাই করতে পারি, যে কোনো লিনাক্সের কমান্ড আমি এখানে কিন্তু রান করতে পারি। ঠিক আছে, ইয়েস আমি সেশন ক্লোজ করে দিই, আমার সেশন ক্লোজ, আমার ওখানে কমিউনিকেশন ক্লোজ, আমার মেটাস্প্লয়েট আমি ক্লোজ করে দিই। গেল আমাদের সিস্টেম অ্যাক্সেস এর কাজ হলো। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড অ্যাটাকের। ঠিক আছে, আমরা প্রথম টেকনিক দেখে পেলাম যে এক্সপ্লয়েট ব্যবহার করে কিভাবে হ্যাক করতে পারি। এরপরে আমরা এখন দেখবো পাসওয়ার্ড ব্যবহার করে আমি কিভাবে হ্যাকিং এর কাজগুলো করতে পারি। পাসওয়ার্ড অ্যাটাক, আমি ফন্টের কালারটা চেঞ্জ করি,
ভালো দেখায় না। পাসওয়ার্ড অ্যাটাক। তো পাসওয়ার্ড অ্যাটাকটা পরে কেন দেখাচ্ছি, আগে কেন দেখাইলাম না? আসলে পাসওয়ার্ড অ্যাটাক যে জিনিসটা, এটা আমাদের এক প্রকার লাস্ট রিসোর্ট যেটা বলা যেতে পারে, যে শেষ চিকিৎসা মতো, আইসিইউতে যাওয়ার মতো একটা বিষয়, যে হ্যাঁ, মানে একদমই কোনো ওয়ে নাই, দেন সেসব ক্ষেত্রে আমরা চেষ্টা করবো পাসওয়ার্ড অ্যাটাক দিতে। ঠিক আছে, না হলে হয় কি, পাসওয়ার্ড অ্যাটাকটা ব্ল্যাক অ্যাটাকাররা অনেক সময় ভালো মতোই দেয়, ওদের বিভিন্ন জায়গায় সার্ভার কম্পিউটার মতো কিনে নিয়ে ওরা এগুলো মনে কোন দিন রাত 24 ঘন্টা একটা দিয়ে রাখছে, ওদের অসুবিধা হয় না। কিন্তু আমরা যখন সিকিউরিটি টেস্টিং এ কাজে যাব, আমাদের সচরাচর এরকম রিসোর্স থাকে কম, তার উপর ওখানে এত বেশি নেটওয়ার্ক জেনারেটও করা যায় না। ঠিক আছে, কিছু লিমিটেশন অনেকেই দিয়ে থাকে, অটোমেটিক টুলস দেওয়া যাবে না, হ্যান ত্যান করা যাবে না, যার কারণে পাসওয়ার্ড অ্যাটাকটা একান্তই না পারলে তখন দেয়া ভালো। তো এই পাসওয়ার্ড অ্যাটাকে কি হয়, এটা এটা মূলত এরকম এক্সপ্লয়েটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে সরাসরি আমাকে অ্যাক্সেস এনে দিচ্ছে। আমি এক্সপ্লয়েট যখন রান করলাম মেটাস্প্লয়েট দিয়ে, ওটা কিন্তু আমার একটা টার্মিনাল অ্যাক্সেস এনে দিয়েছে। কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে এমন নাও হতে পারে, এটা নর্মালি আমাকে একটা ইনিশিয়াল অ্যাক্সেস মতো আমাকে একটা এনে দিতে পারে। ঠিক আছে, একটা ইনিশিয়াল একটা অ্যাক্সেস দিবে, যে একটা লগ ইনের মতো। মনে করুন ফেসবুকে পাসওয়ার্ড জানলে আমি কি করতে পারি, সর্বোচ্চ তার ফেসবুক অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারি। আবার যদি 2 ফ্যাক্টর ওখানে দেয়া থাকে, তাহলে তো আবার ওয়ে নাই কোনো। যাই হোক, এটা যেমন একটা বিষয়। আবার কখনো কখনো এই পাসওয়ার্ড জিনিসটা কাজে লাগে যখন আমি মনে কোনো অ্যাক্সেস নিয়ে ফেলেছি একবার, আমাদের এই কালিতে মাত্র যেটা করলাম টার্মিনাল অ্যাক্সেস, ওটা নেয়ার পরে এখন আমি আর কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমার অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। তখন সেই ক্ষেত্রে আমাদের ওই রুট বা অ্যাডমিনের পাসওয়ার্ড জানার ক্ষেত্রে আমরা এরকম পাসওয়ার্ড অ্যাটাক দিতে পারি, যে ইন কেস একটা অ্যাটাকের চেষ্টা করলাম কোনো ওয়েতে, যদি অ্যাডমিনের পাসওয়ার্ড জানা হয়ে যায়, তাহলে তো আমার আর খাটনির কিছু থাকলো না। ঠিক আছে, গেইন বা রুট বা অ্যাডমিন অ্যাক্সেসের জন্য এটা কাজে লাগতে পারে। যাই হোক, এই পাসওয়ার্ড অ্যাটাক জিনিসটা আমাদের কয়েক রকম আসলে হয়ে থাকে। আমরা পাসওয়ার্ড অ্যাটাক বলতে যেটা বুঝে থাকি অনেকেই মনের কল্পনায়, বা বলতে বলতে আপনারা কল্পনা করছেন যে এই সিম্পলি কম্পিউটারে রান দিব, বিভিন্ন রঙিন রঙিন টার্মিনাল ঘুরবে আর পাসওয়ার্ড পেয়ে যাব। এটা একটা টেকনিক, তবে সবসময় যে এইভাবে আমি পাসওয়ার্ড পাবো সেটা কিন্তু বিষয় না। আমাদের পাসওয়ার্ড পাওয়ার প্রথম যেটা ভালো টেকনিক, সেটা হচ্ছে ভালো টেকনিক না, মানে একটা ওয়ে, সেটা হচ্ছে নন ইলেকট্রনিক অ্যাটাক। ঠিক আছে, এখানে আহ, এই ধরনের অ্যাটাকে, পাসওয়ার্ড অ্যাটাকে আমরা কোন রকম এসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি না। ঠিক আছে, ইথিক্যাল হ্যাকার মানে হ্যাকাররা কি করে থাকে, প্রথমটাই হচ্ছে গিয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করে থাকে। কারণ আপনি কোনো ওয়েতে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে যে আপনার শুধু ফিশিং লিঙ্কেই ক্লিক করতে হবে এমন কোনো বিষয় না। এখন আপনি কারোর সাথে খুব ভালো বন্ধুত্ব করে, বা আপনি মনে করুন নাইজেরিয়ার প্রেসিডেন্টের ছেলে এরকম একটা কথা বলে তারা বললেন যে তোমার ওইটার পাসওয়ার্ড দাও, আমি ফর এক্সাম্পল বলছি, যে সেও আপনাকে বিশ্বাস করে নাইজেরিয়ার প্রেসিডেন্টের ছেলে দিল আপনাকে পাসওয়ার্ড, অ্যাকাউন্ট লগ ইনের পাসওয়ার্ড দিয়ে দিল, তখন কিন্তু আপনার 80% কাজ কিন্তু হয়েই গেল। ঠিক আছে, ওই এক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দিয়েই আপনার এই এত কষ্ট করে এক্সপ্লয়েট খোঁজো, মেটাস্প্লয়েট রান দাও, পেলোড সিলেক্ট করো, এইসব কাজ করাই লাগবে না। জাস্ট আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে যদি পাসওয়ার্ডটা জেনে নিতে পারেন, আপনি কিন্তু অ্যাক্সেস নিয়ে ফেলতে পারতেছেন। ঠিক আছে, তো নন ইলেকট্রনিক, এটা কিন্তু এক নন ইলেকট্রনিক। এখন আপনি ফেসবুকের মাধ্যমেই তার কাছে পাসওয়ার্ড চাবেন, না সামনে প্রতিদিন পার্কে একসাথে ব্যায়াম করার সময় পাসওয়ার্ড চাবেন, এটা আপনার বিষয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর টেকনিক এটা সম্পূর্ণ মাইন্ড হ্যাকিং এর একটা কাজ, মানুষকে বোকা বানিয়ে বা করে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের শোল্ডার সার্ফিং। এই জিনিসটা কেমন, সিম্পলি আপনি মনে করুন অফিসে বসে, আমরা অনেকেই আছে জব করেন, অফিসে বসে যখন টাইপ করেন তখন কিন্তু আপনার সবসময় এটা মাথায়ও খাটে না যে পিছনে কেউ দাঁড়ায় আছে কিনা, বা পিছন থেকে আমার ডিসপ্লেটা কেউ দেখছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু সচরাচর খেয়াল করা হয় না। পাসওয়ার্ড অ্যাটাক দেওয়ার এটাও একটা টেকনিক। আপনার পিছন থেকে আপনি যখন পাসওয়ার্ড টাইপ করছেন, তখন পাশ থেকে হোক পিছন থেকে হোক, কেউ কি মনে যদি দেখে ফেলে, সে কিন্তু আপনার পাসওয়ার্ডটা জেনে ফেললো। এটাও একটা পাসওয়ার্ড অ্যাটাকের একটা টেকনিক, এবং এটা নন ইলেকট্রনিক একটা টেকনিক। ঠিক আছে, শোল্ডার সার্ফিং। আর আরেকটা যেটা আমাদের হয়, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, বা এটা যে কত ভয়ানক হতে পারে সেটা সম্পর্কে আইডিয়া নেই, সেটা হচ্ছে ডাম্পস্টার ডাইভিং। বিশেষ করে অফিসগুলোতে দেখা যায়, কি করে, একটা প্রিন্ট করেছে, প্রিন্টটা তেমন ভালো হয় নাই, কাগজটা দুমড়ে মুছে কি করলো, একটা বিনের ভিতরে ফেলে দিল।
ঠিক আছে, সাধারণত অফিসের বিনের ভিতরে আমাদের বাসা বাড়ির মতো তরকারি তরকারি মাছ কাঠ এগুলো রাখে না, তাই না? ওখানে অফিসিয়াল কাগজপত্রই থাকে, পচা ময়লা টলা এগুলো থাকে না। সিম্পলি এখন ওই ময়লার কাগজগুলাই যদি এখন কেউ ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে, বা আপনি ময়লা ফেলার আগে, বা আপনার অফিসের কেউ যদি ওই ওই কাগজগুলো কুড়িয়ে নিয়ে ভিতরে ঘাটাঘাটি করে, ওখানে কিন্তু অনেক তথ্য পাওয়া যেতে পারে। ক্রেডিট কার্ডের ইনফরমেশন, তাদের পাসওয়ার্ড পাওয়া যেতে পারে, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এটার রিয়েল লাইফে একটা ঘটনা আমি পত্রিকাতে পড়েছি, বা আমাদের ঢাকার পুরানা পল্টনে আপনারা যদি কেউ গিয়ে থাকেন, সেখানে দেখবেন যে এই পাসপোর্ট রিলেটেড বিভিন্ন কাজ ওখানে করে থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানে। তো তো অনেকেই কি করে, এই প্রিন্ট করা ফটোকপি করা কাগজগুলো রাস্তায় সিম্পলি দুমড়ে মুচড়ে ফেলে রাখে। তো একজন টোকাই সে এখানে একটা দারুণ বিজনেস বুদ্ধি বের করে ফেলেছিল, যে এই কাগজগুলো থেকে নিয়ে, যেখানে অলরেডি ওখানে আপনার এনআইডি নম্বর থাকে, পাসপোর্টের নম্বর থাকে, ছবি থাকে, হ্যাঁ, এগুলো নিয়ে সে ভুয়া পাসপোর্ট এনআইডি একটা ব্যবসা খুলে ফেলেছিল। ঠিক আছে, পরবর্তীতে গোয়েন্দারা তাকে গ্রেফতার করে। তো বুঝতেই পারছেন যে আপনার ফেলে দেওয়া যে কাগজটাই, সেটাও যদি আপনি ঠিক মতো নষ্ট করে না ফেলেন, ওখান থেকেও কিন্তু অনেক তথ্য পেয়ে যাওয়া সম্ভব। বা আপনি নিজেও যদি হ্যাকিং এর চেষ্টা করেন, এটাও একটা ভালো টার্গেট, যে ডাম্পস্টার ডাইভিং। তাই বলে আবার পচা মাছের আঁশওয়ালা ডাস্টবিন ওখানে কখনো যাবেন না, ঠিক আছে? পাসওয়ার্ডের চেয়ে জীবনের মূল্য বেশি। যাই হোক, এটা আমাদের নন ইলেকট্রনিক অ্যাটাকের বিষয়গুলো। এরপরে হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ অনলাইন অ্যাটাক বলতে আমরা যেটা বুঝে থাকি, এই যে অনলাইনে আমরা বিভিন্ন অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক করে থাকি, সেখানে আহ, সেখানে নিজেই এখানে কয়েক রকমের অ্যাটাক দেখা যায়। ঠিক আছে, আমি একটু বুঝে নিয়ে দেন আমি আপনাদের টুলস দেখাই, সেটা আমাদের জন্য বেটার হয়। ডিকশনারি অ্যাটাক একটা আছে প্রথম টাইপের। এই ধরনের অ্যাটাকে কি করা হয়, মানে জাস্ট একটা লিস্ট ধরলাম আর অ্যাটাক দিয়ে ফেললাম টুলস রান করে, সেটা কিন্তু আপনার সফলতার সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, কারণ আপনি যদি একটা কারো উপর একটা রিসার্চ করে, মনে করুন আমরা যে পাসওয়ার্ড গুলো দিয়ে থাকি নর্মাল মানুষ হিসেবে, তখন কি টাইপের পাসওয়ার্ড দিই? সাধারণত হয়তো আমার প্রিয় বস্তুর নাম, ছেলে মেয়ের নাম, আমার নিজের নাম হতে পারে, আমার স্কুল কলেজের নাম হতে পারে, হ্যাঁ, এরকম আমার আশেপাশের জিনিস বা প্রিয় জিনিসগুলো নিয়ে, কিছু কমন জিনিস নিয়ে সাধারণত মানুষ কি পাসওয়ার্ড দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের টুলসও দেখাবো, যে সেই ক্ষেত্রে আমরা একটা টুলস দিয়ে এরকম একটা লিস্ট মতো জেনারেট করতে পারি, যে ওই মানুষের কিছু নির্দিষ্ট ইনফরমেশন যদি আমার জানা। অনেকে কি করে, তার জন্মদিনটা পাসওয়ার্ড আকারে দিয়ে রাখে, হ্যাঁ, বা জন্মদিন আর তার নিজের লাস্ট নামের লাস্ট নেম দুইটা একসাথে মিক্স করে একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছে। তো আমরা একটা টুলস ব্যবহার করলে সে কি করে দিবে, এরকম একটা লিস্ট আমার তৈরি করে দিতে পারবে। আমরা প্রি ডিফাইন্ড একটা লিস্ট না, আমরা হচ্ছে কি স্পেসিফিক টার্গেট অনুযায়ী একটা লিস্ট তৈরি করে যদি সেটা দিয়ে পাসওয়ার্ড অ্যাটাক দিই, সেটা হচ্ছে আমাদের ডিকশনারি অ্যাটাক। ঠিক আছে, আর এরপরে আরেকটা আছে, আরেক টাইপের, সেটা নাম হচ্ছে ব্রুট ফোর্স। এই অ্যাটাকে কি করা হয়, আগে থেকে যে বিভিন্ন যে ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনা ঘটে, আপনারা দেখেছেন বা শুনেছেন যে কিছুদিন আগে ফেসবুকেও অনেক ডাটা লিক হলো, সেগুলো কি করে ডার্ক ওয়েবে সেল করে দেয়। ডার্ক ওয়েব থেকে মানুষ কিনে, কেউ কেউ এরকম বিভিন্ন সাইটে ওই পাসওয়ার্ড ইমেল গুলো পাবলিশ করে দেয়, হ্যাঁ, বা তাদের কালেকশনে রেখে দেয়। তো আপনি যদি সেগুলো ইউজ করে অ্যাটাক দেন, আপনার কাছে 1,00,000 পাসওয়ার্ডের একটা লিস্ট আছে, সেগুলো একটা একটা করে আপনি ট্রাই করবেন। মনে করেন এই আপনার আপনার কম্পিউটার, এটা আমাদের ভিকটিমের কম্পিউটার, এখান থেকে আপনি একটা একটা করে 1,00,000 পাসওয়ার্ড আছে, একটা একটা করে ট্রাই করে আপনি অ্যাটাক দিচ্ছেন। ওটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। ঠিক আছে, পাসওয়ার্ডের ব্রুট ফোর্স টাইপ, এটারও টুলস আছে, টুলস দিয়ে করা যায়, তবে খুবই সময় সাপেক্ষ একটা বিষয়। ঠিক আছে, এই ব্রুট ফোর্স অ্যাটাকে যেটা হয় যে, মানে আমি লাস্ট রিসোর্ট বা আইসিইউ বলতে যেটা বুঝাইছি, এটা অ্যাকচুয়ালি এই ব্রুট ফোর্স অ্যাটাকই। হ্যাঁ, মানে আপনার 1,00,000 পাসওয়ার্ড প্রতিটা দিতে যদি আপনার 1 সেকেন্ড করেও সময় লাগে, সাধারণত আরো বেশি সময় লেগে যায় পাসওয়ার্ড অ্যাটাক দিতে। 1,00,000 পাসওয়ার্ড একটা একটা করে ট্রাই করতে টুলস দিয়ে করলেও আপনার 1,00,000 সেকেন্ড সময় লেগে যাবে। বুঝতেই পারছেন কি হিউজ একটা টাইমের বিষয়। আর সফল হবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, হ্যাঁ, আপনার আইপিও কিন্তু ব্লক করে দিতে পারে এরকম ব্রুট ফোর্সের অ্যাটেম্প্ট করলে। ব্রুট ফোর্স সিম্পলি আপনার আইডিএস, আমরা স্নট যেটা ইউজ করছি, ওখানেই তো আমাদের ফ্রি ভার্সনে এটা ডিটেক্ট করে দিতে পারবে যে কেউ এরকম ব্রুট ফোর্সের চেষ্টা করতেছে কিনা। হ্যাঁ, খুবই সহজ এই এই জিনিসটা ক্যাচ করা বা বোঝা। এটা ডিকশনারি অ্যাটাক গেল, ব্রুট ফোর্স অ্যাটাক গেল। আর আরেকটা যেটা, এর বাইরেও কিছু টেকনিক আছে, আমি তারপরেও যেগুলো খুব কমন বা খুব কাজে লাগে সেগুলোর নাম বলতেছি। একটা হচ্ছে স্পাইওয়্যার। হ্যাঁ, আমরা পেগাসাসের নাম আপনারা শুনেছেন কিছুদিন আগে।
বা এরা বিভিন্ন গভর্নমেন্টের সার্ভিস গুলো থেকে এই কাজগুলো এরা করে থাকে। গোপনে আপনার মোবাইলে এরকম একটা ম্যালওয়্যার মতো ছড়িয়ে দিল, ওটার কাজই হচ্ছে শুধু আপনার পাসওয়ার্ড যেটা টাইপ করতেছেন এটা ডিটেক্ট করে ওই গভর্নমেন্টের অফিসে পাঠায় দেয়। ঠিক আছে, এই যে এই স্পাইওয়্যার বা কি লগর টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যালওয়্যার। কোনো না কোনো ওয়েতে আপনার মোবাইলে যদি প্রবেশ করে দেওয়া হয়, আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে এগুলো সে চুরি করে হ্যাকারের কাছে সেন্ড করে দিবে। এটা একটা টেকনিক। আর লাস্ট যেটা, এটা আমাদের অনেকটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টাইপেরই পরে, পাসওয়ার্ড গেস করা, বা এটা কখনো কখনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেও হয়, আবার কখনো এই গেসিং জিনিসটা, বা আমি এটা গেসিং নাম না বলে এটাকে ডিফল্ট পাসওয়ার্ডও বলতে পারি। কেন? অনেকেই কি করে যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের জব যদি আপনারা কেউ করে থাকেন বা ডিভাইস গুলো দেখে থাকেন, তো সেখানে কি হচ্ছে, আহ আপনারা একটু চ্যাটটা একটু পরে মেসেজ দেন, আমি একটু বুঝাইনি। হ্যাঁ, না ওদিকে মনোযোগ দিতে গেলে একসাথে দুই দিকে হয় না ওদের সময় কম। যেটা বলছিলাম যে পাসওয়ার্ড গেসিং বা ডিফল্ট পাসওয়ার্ড, যেটা অনেকেই কি করে মনে করুন কোটি কোটি টাকা খরচ করে নেটওয়ার্ক ডিভাইস কিনে নেয়, বাংলাদেশেই এটা হয়। হ্যাঁ, বাইরের দেশের কথা কি বলবো, বাংলাদেশেই এটা হয়। মানে কোটি টাকা খরচ করে ডিভাইস কিনে আনে, কিন্তু ডিফল্ট পাসওয়ার্ডটা পর্যন্ত এরা চেঞ্জ করে না। ঠিক আছে, সিসকো ডিভাইস কিনে এনেছে, সিসকো ডিভাইসের মনে করুন ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন ওটাই রয়ে গেছে, ওটা চেঞ্জ করেনি। ইভেন আপনারা যারা ক্লাস করতেছেন, আপনাদের বাসার রাউটারের পাসওয়ার্ড যদি আমি যে এখন যে খুঁজি, দেখবেন আমি দেখবো যে 99% মানুষের বাসার রাউটারের পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড নাই, কিন্তু রাউটারের পাসওয়ার্ড ওই ডিফল্ট অ্যাডমিন দেয়াই আছে। ঠিক আছে, বা ডিফল্ট পাসওয়ার্ড খুঁজলে যেটা পাওয়া যাবে, আমি লিংক দেখাবো আপনাদের কিছু, ডিফল্ট পাসওয়ার্ডের লিস্ট ওখানে পাওয়া যায়, ওটা দিলে আপনাদের রাউটারে লগ ইন করে ফেলা সম্ভব। তো বুঝতেই পারছেন যে এটাও খুব ভালো একটা টেকনিক, ইথিক্যাল হ্যাকিং আমাদের পার্সপেক্টিভে। তবে নিজেদের নিরাপত্তার জন্য অবশ্যই কি ডিফল্ট পাসওয়ার্ড আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখন একটু প্র্যাকটিক্যাল সেকশনে যাই। আমরা যথেষ্ট বুঝেছি অনেক আলোচনা, আমরা পাসওয়ার্ড অ্যাটাকটা কিভাবে দিতে পারি বা কিভাবে দেই। হ্যাঁ, তো পাসওয়ার্ড অ্যাটাকের জন্য আমি প্রথমে যেটা করব, ডিকশনারি অ্যাটাকটা, এটা এটা মিনিমাইজ থাকুক। ডিকশনারি অ্যাটাকের জন্য আমার একটা ভালো টুলস আছে। ওই টুলসটা কি, ডিকশনারি অ্যাটাকে বললাম যেটা যে আমার টার্গেটের উপরে বেস করে একটা লিস্ট মতো তৈরি করা দরকার, যে আমি র্যান্ডমে 1 লক্ষ পাসওয়ার্ড ট্রাই করার দরকার নেই। আমার ওই টার্গেট কি, তার নাম টামের উপর বেস করে একটা লিস্ট মতো যদি আমি করতে পারি, সেক্ষেত্রে আমার সফলতার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আমি টুলসটা রান করলে এটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। টুলসটার নাম হচ্ছে কাপ, CUPP, কাপ। এটা পাইথন প্রোগ্রামিং এ করা একটা টুলস, আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা। আপনি এটা কি করবেন, সিম্পলি এটা গিট ক্লোন করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি নিচে আসলে এটার যখন অপশনস কনফিগারেশন সব এখানে দেখাবে। ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে ফেলি, আমাদের সেই বিখ্যাত কমান্ড গিট ক্লোন দিয়ে। কোথায় ডাউনলোড করবো, আমাদের টুলস যেটা আছে, টুলস ফোল্ডার, সেখানে আমি ডাউনলোড করব গিট ক্লোন। এটা ডিকশনারি অ্যাটাকের টুলস। ঠিক আছে, এটা কিন্তু মিক্স করে ফেললে হচ্ছে না। আমি কি করব, পাসওয়ার্ড জেনারেট করব এই টুলসটা দিয়ে। কিভাবে জেনারেট করি দেখাই। আমাদের কাপ, হ্যাঁ এই যে কাপ টুলসটা আছে, আমি ডিরেক্টরিতে যাই। আমাদের এই যে পাইথনের ফাইল, জাস্ট এটা রান করলেই আমার কাজ হয়ে যাবে। আমি পাইথনে অলরেডি এটা করাই আছে, আমি এটা এক্সিকিউট করি, cup.py/i ইন্টারেক্টিভ। দেখুন আমার এখানে খুবই সহজ, আর কোনো কমান্ড দেওয়া লাগবে না, জাস্ট আমি ইউজারের তথ্যগুলো দিতে হবে। ঠিক আছে, ইউজারের তথ্যগুলো দিলেই আমার এগুলো একটা পাসওয়ার্ড লিস্ট জেনারেট করবে। কেমন, মনে করুন আমার টার্গেট কে, আমার টার্গেট মেসি, তার নাম হচ্ছে মেসি। ঠিক আছে, আমি মেসিকে হ্যাক করতে চাই। মেসির সারনেম কেউ জানেন আপনারা? আমি জানি না, আমার শুধু মেসি নামটাই জানি। কেউ বলতে পারবেন চ্যাটে? মেসির ফুল নেম? হ্যাঁ, লিওনেল মেসি। ঠিক আছে, তো আমি সারনেম লিওনেল দিয়ে দিই। তা ওর নিকনেম কি, নিকনেম মেসি। আমি কি করছি, মেসির যেই তথ্যগুলো আমার জানা আছে, আমি সেই তথ্যগুলো দিচ্ছি
দিলে এই টুলসটা অটোমেটিক্যালি আমার একটা পাসওয়ার্ড লিস্ট তৈরি করে দেবে মেসি রিলেটেড। ঠিক আছে, আমি মেসির বার্থডেট কবে আমি জানি না, যাই হোক আমি আন্দাজ একটা দিই, জানুয়ারি মাসের ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে দিতে হবে। জানুয়ারি মাস এর 1 তারিখ, জানুয়ারি মাস এবং 1995 এটাই দিই। ও আচ্ছা, জুন 24, 1987। বাহ, আপনি তো অনেক বড় ফ্যান। জুন 24, ঠিক আছে আমি ওটাই দিই। ডেট 24, মান্থ হচ্ছে জুন 1987, আমি এটা দিলাম। দিলে ওর পার্টনারের নেম কি জানো? কেউ একটু চ্যাটে বলুন, আমি অত জানি না। তো পার্টনার নেম কেউ জানেন? হোয়াট এভার, সামথিং মিস তো নিল। ঠিক আছে, আমি পার্টনার নেম দিলাম, পার্টনার নেম নিক নেমও দিলাম, মনে করুন সামথিং দিলাম। পার্টনার বাজেট আই ডোন্ট নো, যদি না জানা থাকে আমি জাস্ট ইন্টারপ্রেস করবো। ঠিক আছে, ওর চাইল্ড নেম কি? এক্স, আমি জানি না। চাইল্ডের নিক নেম এটাও এক্স ছোট হাতে। চাইল্ডের বাজেট জানি না। মনে করুন ওর পেটের নাম কি? কম। ঠিক আছে, ওর পেটের নামটা আমি আন্দাজে দিচ্ছি। এটা ওর কোম্পানির নাম মনে করুন মেসি লিমিটেড সামথিং। হ্যাঁ, এটা দিলাম। Do you want to add some words about the victim? তাই আমি তার সম্পর্কে আর কোনো শব্দ এখানে যোগ করতে চাই কিনা, সে এগুলো পারে কিনা। আমি হ্যাঁ একটা দিই, ফুটবল। সে ফুটবল খেলতে পছন্দ করে, আমি এই শব্দটা অ্যাড করে দিই এখানে। স্পেশাল ক্যারেক্টার্স ইন অফ দ্য ওয়ার্ডস, অনেকেই কি করে তাদের কোনো প্রিয় সংখ্যা থেকে থাকে। আপনি যদি কোনো ওয়েতে জানেন তার প্রিয় সংখ্যাটা কি, ওটাও আপনি এখানে দিতে পারেন, ওটাও কাজে দেয়। কিন্তু অনেকেই কি করে, সম্ভাবনা থাকে যে পাসওয়ার্ড যেটা দিয়েছে সেখানে তার ফেভারিট নাম্বারটা থাকতে পারে। আমি মনে করি তার জার্সি নাম্বার কত? 10। হ্যাঁ, আমি ওটাই 10। অ্যাড সাম র্যান্ডম নাম্বারস এন্ড ইন অফ দ্য ওয়ার্ডস, নো, আমি এরকম কিছু দিতে চাই না। লিট মোড, ঠিক আছে আমি এটা ওয়াই দিয়ে দিই। নাও মেকিং এ ডিকশনারি, শর্টিং লিস্ট, হাইপার স্পিড প্রিন্ট, নো। এই যে আমার এখানে দেখুন মেসি ডট টিএক্সটি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমি যদি যাই, এই দেখুন মেসির পাসওয়ার্ড তৈরি করে একটা ফাইল তৈরি করেছে। আমি একটু পরে দেখি কি কি ফাইল এখানে সে তৈরি করেছে। দেখুন এই যে মেসির যে তথ্যগুলো দিলাম, ওর বাচ্চার নাম দিয়েছিলাম এক্স, ওর নাম লিওনেল 2014। দেখুন কি হিউজ একটা লিস্ট এখানে তৈরি করেছে। সবই কি তার, ওর নাম, ওর ওর ফেভারিট যদি পোষা প্রাণী থাকে সেটার নাম, সেটার সাল, হ্যাঁ এরকম দিয়ে এটা আমি কি করেছি একদম ওর জন্য স্পেসিফিক ভাবে একটা, মানে এখানে আমার সম্ভাবনা কিন্তু তুলনামূলক বেশি যে হতে পারে সেটা এরকম ফেভারিট নাম্বার বা এগুলো দিয়ে কোনো পাসওয়ার্ড দিচ্ছে। ঠিক আছে, আমি কি করতে পারি, এই লিস্টটা কোথাও পাসওয়ার্ড অ্যাটাক দিতে গেলে এটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো কিভাবে ইউজ করতে হয় ওটা আমাদের টুলস এর টেকনিক, আমি সেই টুলস গুলো এখন দেখাই। আমাদের পাসওয়ার্ড অ্যাটাকের জন্য খুব ভালো টুলস যেটা, এবং আমিও বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করে থাকি, সেটার নাম হচ্ছে আমাদের হাইড্রা। ঠিক আছে, এই হাইড্রা টুলসটা যথেষ্ট স্পিডে কাজ করতে পারে, এটা অটোমেটিক্যালি আমাদের এখানে সেটআপ দেয়াই আছে। ঠিক আছে, এখন এটা ইউজ করে কিভাবে, সাপোজ আমি মেসির লিমিটেড এর তার ওই এফটিপি যেটা কানেকশন যেটা আছে, এফটিপি প্রোটোকল, ওখানে অ্যাটাক দিতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি দিতে চাই কিভাবে দিব, হাইড্রা লিখে ছোট হাতের এল দিয়ে আমি যদি সিঙ্গেল ইউজার নেম হয়ে থাকে, আমি ধারণা করছি যে মেসি লিমিটেড যেটা আছে সেখানে সিঙ্গেল ইউজার নেম, আমি এটা দিতে পারি। আর যদি এমন হয় যে না হতে পারে সেখানে ইউজার নেমে কোনো লিস্ট আছে, সেক্ষেত্রে এটা বড় হাতের এল দিয়ে যে মেসি ডট টিএক্সটি যেটা আসলো ওটা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওটা কেন, যদি আমার এখানে ইউজার নেমে লিস্ট থাকে, এটা মেসি ডট টিএক্সটি হতে হবে এমন কোনো কথা না। আপনার নিজেও যদি আলাদা করে কোনো একটা ফাইল আপনি বানাতে পারেন যে কি কি ইউজার নেম হতে পারে, আপনি 5টা ইউজার নেম সাসপেক্ট করতেছেন, সেটা একটা টেক্সট ফাইলে লেখেন, লিখে সেটাও আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, কিভাবে দিবেন, ইউজার নেম ডট টিএক্সটি। যখন আপনি ফাইল দিচ্ছেন হাইড্রা টুলসে, তখন সেটা বড় হাতের এল হবে ইউজার নেমের ক্ষেত্রে, আর যদি একটা ইউজার নেম দেন তখন ছোট হাতের এল। ঠিক আছে, মেসি, এরপর আমি ইউজার নেম দিলাম, এরপর আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড যেহেতু আমার জানা নেই, পাসওয়ার্ডের লিস্ট দিব বড় হাতের পি দিয়ে। আমার মনে করুন ওই যে ডিকশনারি থেকে যেটা তৈরি করলাম মেসি ডট
txt, ওটা এখানে মনে করুন দিয়ে দিলাম। দিয়ে আমি চাচ্ছি তার এফটিপি প্রোটোকল যেটা আছে সেখানে একটা অ্যাটাক দিতে। আমি এফটিপি লিখে তার আইপি অ্যাড্রেসটা লিখে দিব, মনে করুন তার আইপি অ্যাড্রেস 10.0.27। এটা দিলেই কি হবে, যদি ওখানে এফটিপি অ্যাভেলেবল থাকে ওই অ্যাড্রেসে, সে ওখানে আমার অ্যাটাকটা এই পাসওয়ার্ড দিয়ে আমি যে লিস্ট দিলাম সেটা দিয়ে অ্যাটাক দেওয়া শুরু করবে। এটা কি আমাদের ডিকশনারি অ্যাটাক। আর ব্রুট ফোর্স অ্যাটাকের ক্ষেত্রে আমাদের তফাৎটা যেটা হয়, এখানে এরকম মেসির জন্য স্পেসিফাইড কোনো লিস্ট আমার থাকে না। আমি আপনাদের আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম সেক লিস্ট নামের একটা ফাইল, আমি ফোল্ডার একটা ডাউনলোড করতে বলছিলাম গিটহাব থেকে। কেন? ওখানে গেলে আপনি পাবেন, এই দেখুন পাসওয়ার্ড নামের একটা ফাইল আছে, এখানে হিউজ একটা লিস্ট। হ্যাঁ, আপনার আপনি জানেন না, ওই মনে করুন টার্গেট ফ্রিল্যান্সিং একটা টার্গেট দিয়েছে, এখন তার রিলেটেড খুব তথ্য আপনার কাছে নেই, বা তাদের বিজনেসে আপনি অ্যাটাক দিবেন, আপনি তার ব্যক্তি সংক্রান্ত জেনে তো লাভ নেই, তাই না? বিজনেস রিলেটেড পাসওয়ার্ড কি হতে পারে আপনার তো সব জানা সম্ভব না। তো বিভিন্ন হ্যাকার বিভিন্ন জায়গা থেকেই কাজগুলো করে কমিউনিটি বেসড একটা সাইট গিটহাবে এরা আপলোড করে দেয়। সেই ফাইলটাই আমরা কি করেছি, ডাউনলোড করে এনেছি। দেখুন এই যে লিক ডাটাবেস, যেটা এর ভিতরে এই যে বিভিন্ন সাইট থেকে যে ডাটা লিক হয়েছিল, যে muslimmatch.com, এখান থেকে হ্যাকিং এর পরে যে ডাটাগুলো লিক হয়েছিল সেটার একটা লিস্ট এখানে দেয়া আছে। আমি যদি ব্যাক করি, এখানে মনে করুন জার্মান সাইটের বিভিন্ন পাসওয়ার্ডের একটা লিস্ট এখানে দেওয়া আছে। বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করা হয়। মনে করুন তারা অলরেডি হ্যাকিং এর শিকার হয়েছিল 1-2 বার, সেখান থেকে হতে পারে, বা সার্ভার হ্যাকিং করে হতে পারে। সেই পাসওয়ার্ড গুলো একটা লিস্ট আমার সেক লিস্ট থেকে এখানে প্রোভাইড করেছে। ডিকশনারি অ্যাটাকের ক্ষেত্রে আমি নিজে পাসওয়ার্ডের লিস্ট তৈরি করতেছি, আর ব্রুট ফোর্সের ক্ষেত্রে এই যে আমার লিস্ট দেয়া আছে, এখান থেকে যে কোনো একটা চয়েস করে সেটা আমি অ্যাপ্লাই করব। বোঝা গেল পার্থক্যটা? ডিকশনারির ক্ষেত্রে যদি আমার টার্গেট সম্পর্কে তথ্য জানা থাকে এবং আমি নিজে এরকম একটা লিস্ট তৈরি করতে চাই, তখন ওই কাপ টুলসটা রান করে একটা লিস্ট তৈরি করব, দেন এই হাইড্রা টুলস ব্যবহার করে আমি পাসওয়ার্ড অ্যাটাক দিব। আর যদি আমার জানা না থাকে তখন আমি দিব ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাকে নির্দিষ্ট এখানে একটা বিরাট একটা কালেকশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের, এখান থেকে কোনো পাসওয়ার্ড আমি নিয়ে আমি অ্যাটাক দিব। এই যে ডার্ক ওয়েবের টপ 1000 পাসওয়ার্ড যেটা খুঁজে পাওয়া যায়, হ্যাঁ 1000 না 10,000, টপ 1000 পাসওয়ার্ড, ঠিক আছে? দেখুন একটা লিস্ট এখানে দেয়া আছে, এটা দিয়ে আমি কি অ্যাপ্লাই করব। এটার কমান্ডও সহজ, আমি জাস্ট এখানে বেটার হয় এখান থেকে টার্মিনালটা অন করবেন। তাহলে যদি আপনি অন্য কোথাও থেকে টার্মিনাল অন করেন, মনে করুন আপনি ডেস্কটপ থেকে টার্মিনাল অন করেছেন, বা এই ডেস্কটপ থেকে আপনি টার্মিনাল অন করেছেন, তখন এই যে সেক লিস্ট যেটা, এইটার এই যে ফাইলটা, এটা পুরো পাথটা আপনার এখানে মেনশন করতে হবে। অত ঝামেলার দরকার কি, আপনি এই ডেস্কটপের এটা ক্লোজ করে দেন, যে এখানে পাসওয়ার্ডের এই ফাইলটা আছে এখান থেকে টার্মিনালটা অন করেন। ঠিক আছে, আমি স্টুডেন্টদের এই একটা কনফিউশনে পড়তে দেখেছি, যে যেখানে পাসওয়ার্ড আছে ওইখান থেকে ফাইল টার্মিনালটা অন করেন, দেন আপনি পাসওয়ার্ডের অ্যাটাক গুলো দেন। হাইড্রার চিট শিটের লিঙ্কও আমি দিয়ে দিব, ওটাও একদম সহজ। আপনি কাজটা বুঝে গেলে আপনি টুলসটা রান করতে পারবেন পাসওয়ার্ড অ্যাটাকে। জাস্ট আপনি যদি ইউজার নেমে লিস্ট দিতে চান বড় হাতের এল দিবেন, একটা সিঙ্গেল নাম দিতে চাইলে ছোট হাতের এল দিয়ে ইউজারের নাম দিলেন, ঠিক আছে? মনে করুন নেইমার, জাস্ট একটা নাম দিলেন। আর পাসওয়ার্ড কি দিবেন? বড় হাতের পি দিয়ে পাসওয়ার্ডের একটা লিস্ট দিবেন। কোন পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন? সাপোজ আপনি ব্রুট ফোর্স অ্যাটাক দিবেন, আপনি যে ডার্ক ওয়েবের এটাই ডার্ক ওয়েব টপ 10 যেমন এখানে ট্যাব দিলেই আমার এরকম লিস্ট দেখাচ্ছে, আমি এটাই কপি করে এখানে পেস্ট করে দিই। এরপর আমি যদি তার এসএসএইচ এ কোনো অ্যাটাক দিতে চাই, জাস্ট এখানে এসএসএইচ মেনশন করে আমি এখানে আইপি অ্যাড্রেসটা লিখে দিলে কাজ হয়ে যাবে, 10.0.27 দিয়ে দেখি আমাদের টার্গেট যেটা ছিল সেখানে যদি অ্যাটাক সফল হয়, এখানেই আমার এই পাসওয়ার্ডটা দেখাবে। তো দেখুন আমি যেটা দিলাম, আমার এখানে এসএসএইচ অ্যাটাক দিয়েছে, এসএসএইচ এর পাসওয়ার্ড অ্যাটাক দিয়েছে, কিন্তু 0 ভ্যালিড পাসওয়ার্ড ফাউন্ড। দেখতেই পাচ্ছেন ব্রুট ফোর্সে কখনো কখনো সফল হতেও পারি, আবার কখনো নাও হতে পারি। ঠিক আছে, পাসওয়ার্ড অ্যাটাকের মোটামুটি কনসেপ্ট এ পর্যন্তই। আমাদের নেক্সট যেটা একটু আমি বলেছিলাম ছোট একটু টপিক আমরা ক্লাসে দেখে নিব, সেটা হচ্ছে স্টেগানোগ্রাফি।
ঠিক আছে, এটা আমাদের সিস্টেম হ্যাকিং এর টপিক ও পর্যন্তই শেষ। আর দুইটা ওয়েট, একটা এক্সপ্লয়েট ব্যবহার করা, একটা পাসওয়ার্ড অ্যাটাক দেয়। ঠিক আছে, ক্লাসের রেকর্ড যখন আপনারা ক্লাসে আবার দেখবেন কনসেপ্টটা আবার ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন একটু অগোছালো লাগতে পারে, রেকর্ড দেখলে আবার ক্লিয়ার হবে। সিস্টেম হ্যাকিং এর আলোচনা ও পর্যন্তই। এখন আমরা নতুন আরেকটা টপিক নিয়ে শিখবো বা জানবো, এটা আমাদের হ্যাকিং ওয়ার্ল্ডে গেলে কাজে লাগবে। নাম হচ্ছে স্টেগানোগ্রাফি। এটার কাজ কি? এটা হচ্ছে কি ডাটা হাইড করার একটা টেকনিক বা একটা ওয়ে। মনে করুন আপনার কোনো একটা ফাইল আছে, টেক্সট ফাইল, এখন বা কোনো একটা ছবি আছে, আপনি ওই ছবির ভিতরে একটা টেক্সট ফাইল আকারে একটা তথ্য আপনি ওখানে লুকিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এটা আমাদের অটোমেটিক টুলস আছে, সেই টুলস গুলো এই কাজগুলো আমার করে থাকে। জাস্ট মনে করুন দিব এই ফাইলের পিছনে বা এই ফাইলের সাথে, ছবির সাথে আমার টেক্সট ফাইলটা এমন ভাবে লুকানো থাকবে বোঝা যাবে না কেউ। ব্রুট ফোর্স অ্যাটাকের ওটা আমি আপনাদের সেক লিস্ট দেখিয়েছিলাম ক্লাসে। আপনি এখন গিটহাবে সার্চ দেন, সেক লিস্ট লিখে আমি দিলাম, এটা সার্চ দিলে চলে আসবে। ঠিক আছে, গিটহাবে দিলেই ওটার ডাউনলোড করার লিঙ্কও দিয়ে দিবে। গিট ক্লোন ওই সেক লিস্টের দিবেন, চলে আসবে। তবে এটা বড় কিন্তু, হ্যাঁ 500 মেগাবাইট না কত এরকম সাইজ হবে ছোট ডাউনলোড দিলেই। তো যেটা বলছিলাম স্টেগানোগ্রাফি নিয়ে, এটা হ্যাকিং এর সাথে সম্পর্ক কি? এতে সুবিধা হয় কি, একটা ফাইলের ভিতরে যদি আপনি আরেকটা ফাইল লুকায়ে কোথাও সেন্ড করতে পারেন, ওটা কিন্তু আপনার একটা নিরাপত্তা থেকে যায়। নর্মালি আপনার একটা ছবি যদি ওপেন করেন, হ্যাঁ ওটা আপনি কি দেখতেছেন, একটা জাস্ট একটা ছবি, কোন একটা ছবি আপনি, সাপোজ আমি একটা বিড়ালের ছবি সার্চ দিই, মনে করুন এই যে একটা ছবি, আমি এটা ডাউনলোড করে নিয়ে আসি, ডেস্কটপে রাখি। তো নর্মালি যখন আমি ছবিটা অন করছি বা দেখছি, তখন কিন্তু আমি শুধু ছবিটাই দেখতে পাবো। বা এখন আপনি এই ছবিটার পিছনে আড়াল করে কোনো তথ্য যদি সেন্ড করেন, ওটা কিন্তু বোঝার কোনো ওয়ে থাকে না। তখন আপনার একটা কি গোপনীয়তা থেকে যাচ্ছে, আপনার তথ্যের একটা নিরাপত্তা থেকে যাচ্ছে। যার কারণে হ্যাকিং ওয়ার্ল্ডে এই জিনিসটা খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর এটা শুধু ছবির ক্ষেত্রেই যে হয় তা কিন্তু না, এটা আপনার অডিও ফাইল যেগুলো আছে সেটা ক্ষেত্রে হতে পারে। আপনার 9/11 এর ঘটনা অনেকেরই মনে আছে কিনা জানি না, ওই টুইন টাওয়ার ধ্বংসের যে ঘটনা ঘটলো, ওখানেও কিন্তু ওই স্টেগানোগ্রাফি ব্যবহার করে অডিও যে কল আদান প্রদান হয়েছিল, হ্যাঁ রেডিও বার্তা, সেখানে বিভিন্ন তথ্য এই এই টেরোরিস্ট অ্যাটাকের সময় আদান প্রদান করা হয়েছিল কিন্তু, হ্যাঁ ওটাও এই স্টেগানোগ্রাফি টেকনিক অ্যাপ্লাই করে তো সেই সময়ে তথ্য দিয়েছিল, এই কোথায় অ্যাটাক করবে, দ্বিতীয় বিমান ছিনতাই করে আক্রমণ করার, হ্যাঁ অনেক অনেক বিষয় আর কি, পলিটিক্যাল অনেক বিষয় আছে। যাই হোক, তবে এটা কি আমাদের এই হ্যাকিং এর সাথে রিলেটেড একটা কনসেপ্ট, স্টেগানোগ্রাফি ডাটা হাইডিং এর একটা আর্ট বলা যেতে পারে। তো এটা কিভাবে করা যায়? ইমেজের ক্ষেত্রে আমাদের একটা টুলস আছে, নাম হচ্ছে ওপেন স্টেগো। ঠিক আছে, ওপেন স্টেগো টুলসটা এটাও গিটহাবে অ্যাভেলেবল আছে। এটা খুব সহজেই আমার একটা ইমেজের ভিতরে তথ্য হাইড করে দিতে পারে। কিভাবে দিতে পারে আমি চাই টুলসটা ডাউনলোড করি। আমাদের ক্লাস টাইমটা একটু ওভার হয়ে যাচ্ছে, একটু সাথে থাকেন, বেশি সময় দিব না। ডাউনলোডের কোথায়, এই যে এটা আমি চ্যাটেও লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা সেভ করে রাখেন, বেটার হয়। এখানে এসে এই যে ডেবিয়ান যেটা আছে এটা আমি ডাউনলোড দিব। ঠিক আছে, স্টেগো 0.8 এটা সেভ ফাইল দিই। সেভ কোথায় দিব? আমাদের টুলস যেটা আছে ডিরেক্টরি সেখানে দিব। ঠিক আছে, আমরা জানি যে আমাদের ডেবিয়ান ডট ডেভ ফাইল যেগুলো আছে সেটা ইনস্টল করা কমান্ড কি, একদম সিম্পল, জাস্ট dpkg দিলেই এটা কাজ হয়ে যাবে। ওপেন ফোল্ডার, আমার এটা ডাউনলোড হয়েছে, হ্যাঁ এই যে দেখুন ডেবিয়ান ফাইল ডাউনলোড হয়েছে। আমি এটা সেটআপ দিব কিভাবে, ওপেন টার্মিনাল হেয়ার dpkg in i
ওপেন এটা সুডো দিয়ে রান করতে হবে। হ্যাঁ, সুডো দিয়ে রান করলে আমার এটা ইনস্টল হয়ে যাচ্ছে, সেটআপ হয়ে যাচ্ছে। দিলাম, এটা গ্রাফিক্যাল টুলস, ঠিক আছে। দেখুন এই যে আমার এখানে সব গ্রাফিক্যাল আকারে শো করছে। তো আমি কি করতে পারি, যদি আমি কোনো একটা মেসেজের ফাইল এখানে মনে করুন হাইড করতে চাচ্ছি, আমি আবার এটা কেটে দিই, এটাও কেটে দিই, আমাদের এটা কেটে দিই, দেখাই। মনে করুন আমি ডেস্কটপে কোনো একটা ফাইল তৈরি করলাম, ডকুমেন্ট এমটি একটা ফাইল তৈরি করি, মনে করুন নিউ ফাইল, ঠিক আছে। এই ফাইলটার ভিতরে আমি কোনো একটা কিছু লিখলাম যে পাসওয়ার্ড 1 2 3 4 5, ঠিক আছে। পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন আশা করি। আমি এটা সেভ করে রাখলাম একটা ফাইল। এখন আমার টার্গেট কি, আমি এই যে ছবিটা আছে এর ভিতরে এই টেক্সট ফাইলটা সংযুক্ত করে দিব, তবে এটা বাইরে থেকে কেউ দেখতে পাবে না। তো আমি মেসেজের ফাইলটা এখানে সিলেক্ট করি, যে আমার ডেস্কটপে ফাইলটা আছে, কোন ফাইলটা, এই নিউ ফাইল যেটা, এটা, ঠিক আছে, দিলাম। কভার ফাইল কোনটা, ওই যে যেই ছবির সাথে আমি এটা সংযুক্ত করতে চাচ্ছি, এটা ইমেজ স্টেগনোগ্রাফি, ঠিক আছে। ডেস্কটপে এই যে দেখুন বিড়ালের ছবিটা দেখা যাচ্ছে, এটা দিলাম। আউটপুট আসবে কোন ফাইলে, আমি আউটপুট হিসেবেও আউটপুটের এটা কোথায় দিব, ওটা ডাউনলোড সেকশনের ভিতরে রাখি, ঠিক আছে। এটা ফাইল নেম মনে করুন ক্যাট, ক্যাট নাম দিয়ে রাখি। এরপর যে একটা আরেকটা সুবিধা আছে, এখন আপনি সিম্পলি একটা বিড়ালের ছবির সাথে একটা ফাইল ইনক্লুড করে দিলেন, এটা কিন্তু চাইলেই অন্য কোনো সফটওয়্যার দিয়ে ব্রেক করে ফেলা সম্ভব, অ্যানালাইসিস করে। তো এই জন্য এখানে পাসওয়ার্ড একটা প্রোটেকশন আপনি দিয়ে দিতে পারেন। তাহলে কি হচ্ছে, যদি এই ফাইলটা আপনি কেউ অ্যানালাইজ করে জানেও যে ভিতরে ফাইল আছে কোনো, কিন্তু সে পড়তে পারবে না ওই ফাইলের ভিতরে কি তথ্য আছে, ঠিক আছে, পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়ার কারণে। তো আমি যদি দেই পাসওয়ার্ড কি দেওয়া যায়, আমি সিম্পলি 1 2 3 4 5 একটা পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4 5। আমার মেসেজ এমবেডেড হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিই। আমি এটা কোথায় রাখলাম, আমাদের ডাউনলোড এর ভিতরে রাখছি। দেখুন এখানে যে আমার একটা বিড়ালের ছবি দেখা যাচ্ছে, এটা বিএমপি ফরম্যাটে, এটা সম্ভবত আমার কালিতে বিএমপি ওপেন করার ইমেজ ভিউয়ার নাই পসিবলি। তো আপনি চাইলে ওই যখন কনভার্ট করলেন তখন এই এক্সটেনশনও চেঞ্জ করে দিতে পারেন, যে এক্স্যাক্টলি .jpg হতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমার এখানে ওপেন হচ্ছে না, তবে আপনি উইন্ডোজে হয়তো এটা রান করবে, উইন্ডোজের সফটওয়্যার, উইন্ডোজ ফটোস যেটা, ওটাতে হয়তো রান করবে। তো এটা কিন্তু নর্মালি বিড়ালের একটা ছবি আছে, এর ভিতরে কি ডাটা আছে এটা কিন্তু এই যে দেখুন দেখে বোঝার কোনো ওয়ে নেই, বা সন্দেহ করার কোনো ওয়ে নেই। এখানে কি আমাদের স্টেগানোগ্রাফির পাওয়ারটা এখানে। আমি যদি চাই এখন মনে করুন এর ভিতরে তথ্যটা আমি পড়তে চাচ্ছি, আমি কি করতে পারি, আমাদের এই ওপেন স্টেগো, মনে করুন আপনি ফ্রেন্ডকে এটা সেন্ড করছেন ছবিটা, এখন সে যদি এটা পড়তে চায়, এই যে এক্সট্রাক্ট ডাটা এই সেকশনটাতে যাবে, গিয়ে ওই যে বিড়ালের ওই যে ছবিটা দেখছিল ওটা সিলেক্ট করলেই এখানে কাজটা হবে। জাস্ট আমি পাসওয়ার্ড, ওখানে আপনার যাকে সেন্ড করেছেন তারও সেম পাসওয়ার্ডটা জানা থাকা লাগবে। যদি সে জানে, দুই পক্ষই পাসওয়ার্ড জানে, মাঝখানে পাসওয়ার্ড শেয়ার করছেন না, জাস্ট একটা ছবির মাধ্যমে একটা ফাইল আপনি সেন্ড করে দিতে পারছেন। কারণ পাসওয়ার্ড 1 2 3 4 5 এটাই দিয়েছিলাম সম্ভবত, এক্সট্রাক্ট ডাটা দিই, আউটপুট ফোল্ডার এখানেই রাখতে চাচ্ছি। আউটপুট ফোল্ডারটা আমার এই ডাউনলোড সেকশনেই যাতে আসে। এই দেখুন আমি এটা ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই। দেখুন এই যে ওই ছবির ভিতর থেকে আমি যে ফাইলটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড লেখা ফাইলটা এক্সট্রাক্ট করে বের করে দিতে পারলো, ঠিক আছে। এটা আমাদের ইমেজ স্টেগানোগ্রাফি। এটা তুলনামূলক সহজ। আর যেটা বললাম যে স্টেগানোগ্রাফি অনেক টাইপের হয়ে থাকে, কোনোটা আছে অডিও স্টেগানোগ্রাফি, কোনোটা আছে ভিডিও। আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, অথচ ওদিক দিয়ে কিন্তু কোন একটা তথ্য ওপাশ থেকে মনে করুন টেরোরিস্টরা প্রচার করে দিচ্ছে, আইসিস টেরোরিস্ট এরকম মনে করুন ইউটিউব ভিডিওর মাধ্যমেই এক জায়গা থেকে আরেক জায়গায় একটা তথ্য সে সেন্ড করছে। এটা কিন্তু আপনি নর্মাল ইউজার দেখতেছেন একটা গানের ভিডিও, কিন্তু ওদিক দিয়ে কিন্তু তাদের কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও টেকনিক, তবে
ওক্ষেত্রে টুলস টেকনিক গুলো আলাদা হয়ে থাকে, আর ওই ভিডিও বা অডিওর স্টেগানোগ্রাফিটা একটু ডিফিকাল্ট টাইপের হয়ে থাকে। কারণ ছবির ক্ষেত্রে কোয়ালিটিটা যেরকম রাখা যায়, একটা ভিডিওর ক্ষেত্রে মনে করুন ভিডিওর কিছু মাঝখান থেকে তথ্য যদি চেঞ্জ করেন, ভিডিওর কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? তো যাই হোক, অত আমাদের প্রয়োজন পড়বে না একান্তই, তবে ইমেজটা খুব কমন, ইমেজ দিয়ে অনেক বেশি ডাটা সেন্ড করা হয়ে থাকে। তো এই টেকনিকটা ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনাদের এতটুকু জানাটা আমি মনে করি প্রয়োজন। ঠিক আছে, তো আমাদের তো অনেক টাইম আমি বেশি নিয়ে ফেলেছি, আমি দুঃখিত। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকুক। আমরা কি কি দেখলাম আমি যদি একটু সামারি করি, যে আমরা প্রথমে দেখেছি সিস্টেম অ্যাক্সেস নেওয়ার ওয়েটা, কিভাবে আমি একটা সিস্টেমে হ্যাক করতে পারি। আমি স্ক্যান দিয়ে যে ভার্সন রিলেটেড তথ্য পাচ্ছি সেটার এক্সপ্লয়েট খুঁজে দেখবো, এক্সপ্লয়েট পাই কিনা, যদি পাই সেটা রান দিব। মেটাস্প্লয়েটে হতে পারে বা আমার নিজের ম্যানুয়ালি ডাউনলোড করে রান দেওয়া লাগতে পারে। আর যদি এক্সপ্লয়েট না পাই বা কোনো কোনো ক্ষেত্রে পাসওয়ার্ড অ্যাটাক দেওয়া প্রয়োজন পড়তে পারে, কিভাবে দিব? আমাদের হাইড্রা টুলসটা দিয়ে আমি ভালো অ্যাটাক দিতে পারছি। কিছু গ্রাফিক্যাল টুলসও পাওয়া যায়, কিন্তু ওগুলো আমার কাছে খুব, ওগুলো কিন্তু স্পিড তেমন ভালো ওঠে না, হ্যাঁ, ভালো দিতে পারে না। হাইড্রা টুলসটা খুব দ্রুত কাজ করতে পারে, এর জন্য আমি আপনাদের ক্লাসে ওটাই দেখলাম। এর বাইরেও যে টুলস নাই তা কিন্তু না। ঠিক আছে, পাসওয়ার্ড একটা দিব, আর লাস্টে অন্য আরেকটা টপিক দেখলাম স্টেগানোগ্রাফি। এটা কি? একটা ফাইলের ভিতর আরেকটা ফাইল হাইড করে রাখার টেকনিক। আমরা ওপেন স্টেগো নামে একটা টুলস দেখলাম, ওইটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, তো এই পর্যন্তই আমাদের আজকের ডিসকাশন থাকুক। ট্রাই হ্যাকমিটা আমি নেক্সট ক্লাসের দিন দেখাবো, কেমন? অনেকেই লিভ নিয়ে চলে গিয়েছে, তার উপর আমাদের টাইমও বেশ পাস হয়ে গেছে। তো হ্যাঁ, আপনি একটু মনে করেন নেক্সট ক্লাসের দিকে, শুরুর দিকে, হ্যাঁ শুরুর দিকে, কারণ আজকে তো 30 মিনিট মতো আমাদের খালি ওই অনেক পুরোনো ক্লাসের ডিসকাশন করতেই চলে গিয়েছে। হ্যাঁ, একটু শুরুর দিকে কেউ মনে করে দিন, আমি দেখাই দিব। আজকে আর সময় নেই, অ্যাসাইনমেন্ট আজকে আর দিচ্ছি না। আপনাদের যেটা করতে বলবো অ্যাসাইনমেন্ট আমি বলি, এই যে সিস্টেম হ্যাকিং এর যেই কাজগুলো আমরা করছি, মনে করুন ল্যাব ক্লাসে একটা কাজ আমরা করেছি, আর আজকে হচ্ছে কি সিস্টেম অ্যাক্সেস নেওয়ার যে কাজগুলো করলাম, এই সব টোটাল কাজ আপনি করে স্ক্রিনশট নিয়ে এগুলো সেভ রাখবেন। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট দিব একদম সিস্টেম হ্যাকিং এর শেষ ক্লাসের দিকে। আপনার কাজ হবে যে ওই এই পর্যন্ত যত টাস্ক করেছেন, স্ক্যান দেয়া, এই মেটাস্প্লয়েট রান করে অ্যাক্সেস নেওয়া, হ্যাঁ এই সবগুলোর প্রমাণ সহ একসাথে একটা পিডিএফ আকারে আপলোড দিবেন। ঠিক আছে, হ্যাঁ ট্রাই হ্যাকমিটা আমি নেক্সট ক্লাসের দিন দেখাই, কেমন? আজকে আর আমারও কুলাচ্ছে না। ঠিক আছে, বেশ টাইমও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করুন, আমরা নেক্সট দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।